মেনশন করবে না, আমি কোথা থেকে লিখছি কিচ্ছু মেনশন করবে না। আমি জাস্ট কিছু কিছু কথা তোমার মাধ্যমে সবার সামনে তুলে ধরতে চাই। এখানে যে গল্প বলার ভাববে, মানে যে ভাববে যে এটাগুলি গল্প ভাবে নিলেও কোনো প্রবলেম নেই, আর যারা আর কি হয়তো ভুক্তভোগী আমার হাজবেন্ডের মতো বা আমার মতো, তারা হয়তো বুঝবে যে এই কথার মধ্যে কতটা সত্যতা আছে। ঠিক আছে, বর্ণাদিন বললামই সব, উনি সোসাইটির একটা পার্ক থেকে কিন্তু আমাকে ঘটনা পাঠান, বিকজ ওনার হাজবেন্ড ট্রমাটাইজ। কেন ট্রমাটাইজ, তাই না? তো চলে যাই আমরা আগে ওনার হাজবেন্ডের আগের লাইফে, যখন উনি ছোট ছিলেন। তো জেনারেলি আমরা জানতাম, আজকাল আমরা নিউক্লিয়ার ফ্যামিলি, হ্যাঁ আমিও নিউক্লিয়ার ফ্যামিলিতেই, মানে আমার এখনই নিউক্লিয়ার ফ্যামিলি, বাট আমি বর্ন অ্যান্ড ব্রট আপ কিন্তু জয়েন্ট ফ্যামিলি, অ্যান্ড সেম উইথ আমার হাজব্যান্ড অলসো, ও কিন্তু একটা জয়েন্ট ফ্যামিলিতে মানুষ। আগে জয়েন্ট ফ্যামিলিটাই কমন ছিল, নিউক্লিয়ার ফ্যামিলিটা কিন্তু কমন ছিল না, তাই না? ঠিক তেমনই ওয়েস্ট বেঙ্গলের কোনো একটা গ্রামে বর্ণাদির হাজব্যান্ডও কিন্তু জয়েন্ট ফ্যামিলিতেই বড় হয়েছেন। বর্ণাদির হাজব্যান্ডের মানে দাদু বড় ভাই, তারপর আরেক ভাই ছিল, দুই ভাই কিন্তু একসঙ্গে থাকতো। এবং ওনাদের না ওই তোমার ইট গাঁথনি, মানে মাটি ছনের ঘর ওরকম টাইপের ছিল, এবং আস্তে আস্তে উঠান ওরকম ভাবে আর কি, যেইখানে যেই রকম, তাই না? তো অনেকগুলি ভাই ঠাই ছিল। তো ছোট দাদুর ছোট ছেলে, মানে ওনার বর্ণাদির হাজবেন্ডের, একটু আসতে, বর্ণাদির হাজবেন্ডের ছোট কাকা, টিয়া টিয়া একটু বন্ধ করো তোমার দরজাটা। আচ্ছা হ্যাঁ, আমার কনসেন্ট্রেট ব্রেক হয়ে যায় এরকম জোরে কথা বললে। যাই হোক, বর্ণাদির হাজব্যান্ডের কাকা, মানে দেখে শুনেই বিয়ে হয়েছে, আগে তো দেখে শুনেই ইয়ে হয়। মেয়েটা খুব শান্ত, এবং এত শান্ত বলেই খুব ভালো লেগেছে ওদের, ঠিক আছে, দেখতেও সুন্দর। তো বিয়ে করেছে, বিয়ে করার আসার পর যেটা যেটা রিচুয়ালস হয়, রিচুয়ালস করার পর মেয়ে বউ দেখি চুপচাপ থাকে। তো হ্যাঁ, সবাই তো আর এক্সট্রোভার্ট নয়, কিছু কিছু মানুষ ইন্ট্রোভার্টও থাকে, ও চুপচাপ থাকে, এক একজনের এক এক রকমের নেচার, তাই না? যে মানে 10টা কথা বললে হ্যাঁ এই তো যাচ্ছি, মানে এত মিষ্টি ভাষী, ঠিক আছে। তো ওরা এরকম ভাবে খুব খুশি আর কি। তো আর হ্যাঁ, আরেকটা জিনিস, পারমিশন ছাড়া কিন্তু কোনো কিছু করতো না। ওনার হয়তো কোনো কিছু করতে হতো, শাশুড়ি বা বড় যে জেঠানি, মানে যা ছিল, যেমন সেটা ইয়ের মাই হোক, মানে বর্ণাদির শাশুড়ি মাই হোক, বা ওনার কাকি শাশুড়ি হোক, সবাইকে আচ্ছা দিদি ভাই আমি কি ওখানে যাবো, এরকম আস্তে আস্তে, দিদি ভাই আমি কি ওটা করবো, দিদি ভাই সকালে কি আমি ঠাকুরের জন্য ফুল তুলে নেবো, প্রচন্ড আস্তে আস্তে কথা বলে, ঠিক আছে। ফাইন, ঠিকঠাক চলছে। কিন্তু বিয়ের ঠিক 4 মাসের মাথায় এই বর্ণাদির আপন দাদা শ্বশুর মারা গেছে। মানে দুই ভাইয়ের ফ্যামিলি বললাম একসঙ্গে থাকে, তো আপন দাদা শ্বশুর মারা গেছে। হ্যাঁ, দাদা শ্বশুর যখন মারা গেছে, বুঝতেই পারছো ওষুধ, এবং অনেকেরই জানো 13 দিনে হয়, অনেকের 14 দিনে হয়। হ্যাঁ, তো 13 দিনে হয়, 14 দিনে হয়, তো ওই রকম মোতাবেক চলছে। তো আস্তে আস্তে দেখো, ওইখানে তো জেনারেলি আর কি ছেলেদের যাদের কাল ওষুধ, ওদের ঘরে একটা ওষুধ, তারপর হলো তোমার খাওয়া দাওয়া তো ওরকম আমিষ খাওয়া যাবে না, না? তো ঠিক আছে, পাশের বাড়ি, যেহেতু একদমই পাশের বাড়ি, ওরাও না 3 দিন মাছ ঠাচ কিছু রান্না করেন না, যেহেতু মাছ টাছ রান্না করলে গন্ধ যাবে, তো ওনারা ডিম টিম ওগুলি খেলছে। যেটা বর্ণাদি বলছে আগের দিনে জানো তো এরকম না যে একদিন মাছ না খেলে হবে না, যেহেতু পাশের বাড়ির মানুষ মারা গেছে না, তো ওদের কিরকম হবে, তো 3-4 দিন ওই পাশের মানুষও ওরকম ননভেজ কিছু রান্না করতো না। অনেক সময় হয় না, মানে একে তো শোকের বাড়ি, তারপর কিছু কিছু ব্যাপারে হয়তো আমরা যতই শোকে থাকি, হয়তো আমাদের কন্ট্রোল থাকে না, সবসময় তো আমরা একই মাইন্ডে থাকি না, না? ঠিক আছে, তো আস্তে আস্তে না এই কাকির একটু যেমন অ্যাগ্রেসিভ একটা লুক দেখা দিল, অ্যাগ্রেসিভ। হ্যাঁ, যেমন ওনার হাজবেন্ডই ধরো ওনার নাম ধরে ডাকছে, ওনার তো কালো সুচ নয়, কালো সুচ তো যেহেতু মানে ওনার ওষুধ পড়ছে, বাট বর্ণাদির দাদা শ্বশুর মারা গেছে, তার মানে বর্ণাদির শ্বশুর এবং ওনার ওন সন্ডাই তো ওই রিচুয়ালস গুলি পারফর্ম করবে, তাই না? তো ইয়ে করছে, হঠাৎ ওই পাশের বাড়ি হয়ে গেছে 4-5 দিন না, ওদের ঘাট কাজ হয়ে গেছে, তো পাশের বাড়ি মাছ রান্না করছে, এবং জানো মানে তখন গ্রামের টাটকা মাছ পুকুর থেকে এনে যখন ফ্রাই করে, মানে কেমন সুবাস বেরোয়। তো হঠাৎ ওই পাশের বাড়ির মহিলা মাছ রান্না করছে, ওই কাকি, মানে আগে তো দেখো এক্সস্ট ফ্যান ট্যান কিছুই ছিল না, যেখানে চুলা, মানে মাটির চুলা কাটতো, ওখানে উপরে একটা কাঠের জানলা টাইপের থাকতো, তাই না? তো যখন মানে দরজাটা খুলেছে না, জানলাটা খুলে খুলে করছে, হঠাৎ দেখি মানে উনি এরকম করে খুন্তি দিয়ে মাছটা এপিট উপিট করছেন, হঠাৎ বলছে, কাকিমা এক টুকরা ভাজা মাছ দেবেন?
উনি না এরকম করে উঠেছে, কে রে হঠাৎ এরকম করে দেখে জানলার উপরে দেখি ওই নতুন বউ, হ্যাঁ পাশের বাড়ির নতুন বউ, বলছে ও কাকিমা এক টুকরা ভাজা মাছ দেবেন খাবো। বলছে ও বৌমা তুমি কি বলছো, ভাজা মাছ খাবে, তোমাদের না ওষুধ, হ্যাঁ এসব তো খেতে নেই তোমাদের। বলছে না আমার না খুব খেতে ইচ্ছে করছে, দাও না একটু চুপি চুপি ভাজা মাছ একটু দাও না। তো বলছে কি তুমি এরকম কথা বলছো, তোমার বাড়ির মানুষ শুনলে কে কি ভাববে, হ্যাঁ আমাকে কত রকমের খারাপ ভাববে। বলছে কেউ কিচ্ছু জানবে না। তো এখন উনি মহা ফ্যাসাদে পড়ে গেছে যে এরকম কাল ওষুধ চলছে, তার মধ্যে বলছে যে মাছ দাও না। তো বলছে ঠিক আছে তুমি ঘরে যাও, আমি চুপি চুপি দিয়ে আসবো। বলছে না না ঘরে গেলে তো ওরা টের পেয়ে যাবে, হ্যাঁ তুমি একটা কাজ করো মাছ ভাজাটা আমাকে এখানে দাও, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে যাচ্ছি। এ মহিলাকে তো কিছুই বোঝাতে যাচ্ছে না, মানে কি করবে। তারপর বলছে ঠিক আছে তুমি দাঁড়াও, মানে উনি মানে এখানে রেখে যাবে কি করবে, উনি না কিছু ঠাহর করতে পারলেন না। তো ওনার যে ইয়ে ছিলেন, ছেলে ছিলেন, বলছে হয় তুই ওই বাড়িতে মানে বর্ণাদির শাশুড়িকে ডেকে নিয়ে আসতে বলেছে। তো বর্ণাদির শাশুড়ি কিন্তু ওই বাড়ির বড় বউ ছিলেন। তো বর্ণাদির শাশুড়িকে ডেকে নিয়ে এসে, ডেকে নিয়ে আসার পর হ্যাঁ বলছে যে বর্ণাদির শাশুড়ি তো ছোট যাকে, ছোট যাই তো মেবি হতেই পারে কাকা শ্বশুরের ঘরে। তো বলছে উনি আবার ঘরে ঢোকেননি যেহেতু ওনারও ওষুধ না। বলছে বলছে দেখো তোমার বৌমা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, ছোট বউ তোমাদের বলছে যে মাছ ভাজা খাবে, তোমাদের ওষুধ কি করে দেই। বলছে কি বলো, যে সাত চরে রাগ কাটে না, যে এত চুপচাপ করে থাকে, সেই মাছ ভাজা পাশের বাড়িতে চাইতে আসবে। বলছে হ্যাঁ গো দেখো কি আমি তো বলছি তোমাদের ওষুধ চলছে, এগুলি তো খেতে নেই, ও কিছুতেই শুনছে না, কি করব আমি। তো তখন গিয়ে দেখে ঠিক ঠিক ছোট বউ দাঁড়ানো, হ্যাঁ। তো বলছে তুমি কি গো, হ্যাঁ তুমি জানো না ওষুধ ওষুধ বাড়িতে যে আশ ঠাস খেতে নেই, হ্যাঁ এরকম এরকম কেউ করে। তো তখন না রেগে না ওই পাশের বাড়ির মহিলার দিকে তাকে, মানে আমি চেয়েছিলাম চুপি চুপি বলে চাইছিলাম তুমি আমাকে দিলে না। তো রাগের চোটে মানে ওর শাশুড়ি মা তো নিয়ে গেছে, এখন এগুলি কথা তো বলা যায় না। তো বর্ণাদির শাশুড়ি মা নাকি, মানে ওনার শাশুড়ি তো দেখো ওনার মানে হাজবেন্ড মারা গেছে, ওনাকে তো এরকম বলা যায় না। তো ওই কাকি শাশুড়িকে বলেছে যে এরকম এরকম পাশের বাড়িতে গিয়ে না ও ছোট না মাছ চাইছে গো। বলছি কি বলো, মানে ওনারা বিশ্বাস করতে পারছেন অবভিয়াসলি না। 4 মাস ধরে এই বউকে দেখছে যে সাত চরে রাগ কাটে না, কোনো কিছু এখান থেকে এখানে যেতে গেলে পারমিশন চায়, ফুল বাগান থেকে ফুল তুলতে গেলে পারমিশন চায়, ও পাশের বাড়ি গিয়ে বলছে মাছ ভাজা একটু দাও না আমি মাছ ভাজা খাবো। এটা কি বিশ্বাসযোগ্য তোমাদের মনে হয়? কারো বিশ্বাসযোগ্য বলে হয় না বলে। তখন বর্ণাদির শাশুড়ি বলছে বিশ্বাস করো তুমি ওদের ওই কাকিমাকে গিয়ে জিজ্ঞেস করো, ওই কাকিমার ছেলেকে দিয়ে আমাকে ডাকিয়েছে, আমি তো ঘরে ঢুকতে পারবো না, আমাদের ওষুধ চলছে। আমি পেছনে গিয়ে দেখি সত্যি সত্যি ছোট ওখানে দাঁড়িয়ে আছে জানো, আর মাছ ভাজা হচ্ছে বোঝাই যাচ্ছে, গন্ধে ভরপুর হয়ে যাচ্ছে। আর আমি যখন ওকে ছোটকে বলছি চল, ও ওনার দিকে একবার রাগত দৃষ্টি তাকাচ্ছে, আমার দিকে একবার রাগত দৃষ্টিতে তাকাচ্ছে। গেল এখন একটা শোকের বাড়ি, এই নিয়ে কেউ ঘাটাঘাটি করেনি, কিন্তু উনি আমি বললাম না ওনাকে না, যেমন ওনার পার্টিকুলার একটা নাম ছিল, সবাই ওরকম নামেই যদি ডাকে সাড়া দেয় না, ঠিক আছে একদম সাড়া দেয় না, চুপচাপ থাকে। একটা রিচুয়ালস দেখো সবাই জানো এই জিনিসটা আছে, যেমন আমার মা আমার বাবুর কোনোদিনও নাম ধরে না, বাট আমি ধরি, আমি আমার হাজব্যান্ডের নাম ধরে ডাকি, বাট আমার মা অব্দি কিন্তু মানে বাবুর নাম নেয় না। তো এরাও না এদের হাজব্যান্ডের নাম নিত না। এখানে সেই কাকি শাশুড়ি মানে বর্ণাদের কাকি শাশুড়ি মানে সবার সামনে চিৎকার করে করে ওনার হাজব্যান্ড নাম ধরে ডাকে। মানে এখানে তো আরো অবস্থা খারাপ, ঠিক আছে, যে যে বউ কথা অব্দি বলতো না, ওই বউ নিজের হাজব্যান্ডের নাম ধরে চিৎকার করে করে ডাক দিচ্ছে, মহা মুশকিলে পড়ছে। আচ্ছা এই বিগত 4 মাসে এই বাড়ির বাচ্চা ছেলে বলো মেয়ে বলো কাকির সঙ্গে কিন্তু ভালো বন্ডিং হয়ে গেছিল, যেহেতু একটু পড়াশোনা জানতো, বাচ্চাদের কিন্তু পড়াশোনা দেখিয়ে দিত। এখন এমন একটা ব্ল্যাক সাইড মানে একটা কালো অধ্যায় তোমাদের সামনে বলতে চলেছি না, যেটা এখনকার দিনে হলে হয়তো দেখো আমি অ্যাজ এ টিচার বলবো নার্সারির বাচ্চাকেও আমি গুড টাচ ব্যাড টাচ বা এইরকম ব্যাপারে আমি শিক্ষা দিয়েছি। আগের দিনে কিন্তু এই জিনিসটা অত ফ্রিকোয়েন্ট ছিল না, আমরাই পাইনি। আমি যখন স্কুলে ছোট পড়তাম, কিন্তু দ্যাট ডাজ নট মিন আমাদের সময় কিন্তু এটা ছিল না। হ্যাঁ যেহেতু প্রকাশ পায়নি তাই হয়তো ওরকম ভাবে চর্চা হয়নি। এখন বাচ্চাদেরকে আমরা অলরেডি আগে ট্রেনিং দিয়ে দিই, তাই হয়তো প্রকাশ পায়, তাই না? আগের দিনে তো এরকম কোনো কিছু হলে মানুষ মানে যে বাচ্চার উপর দিয়ে, একে তো দেখো আজকালকার বাচ্চা আর আগের বাচ্চার মধ্যে অনেক ফারাক, ঠিক আছে, আমরা অনেক কিছু জানতাম না, অনেক মানে বিয়ের পরে অনেক কিছু জেনেছি। আমার আমার মনে হয় একটু স্মার্ট হওয়া খুব ভালো। আর আগের দিনে কি হতো বলতো, যে এই কিছু নিজের এইসব প্রবলেম যদি মা বাবার সামনে ডিসকাস করতে যেতাম না, একে তো লজ্জায় পড়ে মুখ দিয়ে রাগ ফুটতো না অনেকের, হ্যাঁ যাও বা বলতাম ওই ক্ষেত্রে কি হতো, মা বাবা বিশ্বাস করতো না, উল্টা বাচ্চাকে মারপিট করতো। তো এই জিনিসটা কিন্তু কি হলো দাঁড়াও বলছি।
যেটা হলো এখন না বর্ণাদের যে সেই কাকি শাশুড়ির মুখটা যেটা খুব সুন্দর সফট, বললাম না সুন্দর দেখতে ছিল, না আস্তে আস্তে না ওনার মুখটা না কেমন বিকৃতি হওয়া শুরু করলো। হ্যাঁ, আরেকটা জিনিস বলে দিচ্ছি, ওনার যেমন সকাল থেকে যত রাত হতো না, যেমন সন্ধ্যার পর থেকে যত রাত গড়াতো, লেফট সাইড এই মুখের লেফট সাইড আস্তে আস্তে ব্যাকা হতে হতে এরকম 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 ব্যাকা হতে থাকতো। ঠিক আছে, যত আর কি সময় যেত ব্যাকা হতে থাকতো, বাচ্চাটা একটু যেতে ভয় পেত। তো ফার্স্ট বর্ণাদির হাজবেন্ড থেকেও একজন বড়, মানে ওর পিসির ছেলে, যেহেতু একটা এরকম জিনিস হয়েছে না, ওর পিসির ছেলে প্রথম ভুক্তভোগী, কাকি ওকে ডাক দিয়েছে। তো কাকির সঙ্গে তো সব ফ্রি, ওরা তো জানে না কাকির মধ্যে কি প্রবলেম হচ্ছে। হুম, তো ছেলেটাকে নিয়ে গেছে, এবং যেটা একটা ছেলে করে, মানে একটা মেয়ে হয়ে ওর সব মানে গুড টাচ ব্যাড টাচ, আমি আর কি বলবো, বুঝে না। হ্যাঁ, ওরকম প্রাইভেট জায়গায় হাত দিচ্ছে, মানে টাচটা না সেই, দেখো মা মা কাকি জেঠি মা না হলেও ওদের স্পর্শতে না মার একটা অনুভব হয়। আর বাচ্চা বলো, সেটা আমি যদি বলি যে মেয়েদের ইনস্টিংটা খুব জাগ্রত, এই বিষয়ে কিন্তু একটা ছেলের ইনস্টিংটও কাজ করে। তো ওনা বুঝে না বের হয়ে গেছে। আর এই জিনিসটা শুধু সেই পিস্তত দাদা না, বর্ণাদির হাজবেন্ডও ইয়ে করেছে, যে ওকে ডেকে এনে ওর সঙ্গে করা শুরু করেছিল, এবং ও দৌড়ে বেরিয়ে গেছে। তো এগুলি না ওর মা বাবার সামনে বলতেও পারছিল না, লুকাতেও পারছিল না। তো ওরা না কি করলো, আস্তে আস্তে কাকে ডাকলেও যেত না, ওকে না ইগনোর করা শুরু করলো। ঠিক আছে, একদিন কি হয়েছে, বর্ণাদির হাজবেন্ডকেই ডেকেছিল, হ্যাঁ, যে এই তুমি একটু আসো তো আমার কাছে। হ্যাঁ, উনি তো যাবেন না, যেহেতু একবার ওই বাজে একটা এক্সপিরিয়েন্স ওনার হয়ে গেছে। আর জানো তো, হয়তো ছোটবেলায় হলেও জিনিসটা এত ট্রমাটাইজ হয়ে থাকে না, অনেকের মৃত্যুর আগ অব্দি জিনিসগুলি না হন্ট করে, মানে ভৌতিক ঘটনার থেকেও এইসবগুলি কিন্তু মানুষকে অনেক প্রচন্ড বেশি ভয়ঙ্কর ভাবে হন্ট করে, তাই না? তো আসো তো, উনি না কিছুতেই যাচ্ছেন না, উনি বলতে পারো যে ভয় পাচ্ছেন। হ্যাঁ, তো বলছে আসো না, আমি তোমাকে ডাকছি, আসো না। হ্যাঁ, এরকম করে ডাকছে। তো উনি কিছুতেই যান না। একটু পর কি হয়েছে, ওনার পিঠ প্রচন্ড জ্বালা করছে, ও মা গো কি জ্বলছে কি জ্বলছে। তো কি হয়েছে, পিঠে কি হয়েছে, আগের দিনে কিন্তু বাচ্চারাও গেঞ্জি, স্যান্ডো গেঞ্জি পরতো। হ্যাঁ, স্কুলের শার্ট পরার আগেও স্যান্ডো গেঞ্জি পরতো। তখন কিন্তু বর্ণাদির হাজবেন্ড বললো যে 11 না 12 বছর বয়স। আর বর্ণাদির হাজবেন্ডের, ওরা কিন্তু সেম এজ, মানে বর্ণাদির হাজবেন্ড এবং বর্ণাদি কিন্তু ক্লাসমেট ছিলেন। হ্যাঁ, তো সেম এজই আর কি। বর্ণাদির এখন বয়স ধরো 44 কি 45, বুঝতে পারছো। আর তখন ওনার 11 কি 12 বছর, মানে কত বছর আগের ঘটনা তোমরা বুঝে যাও। তো যখন মানে ওনার মা এসে মানে ইয়েটা করে দেখলেন না, দেখে পুরো একদম সদ্য আঁচড় কেটে রগডগে লাল, যে মানে রক্ত, মানে একটু রক্ত পড়ছে না কিন্তু ফুটা ফুটা রক্তর মতো, মানে বর্ণাদি যেমন বললে যে রুমকি, ওই যে জোরে করে নখের আঁচড় করলে যেরকম মানে ফুটা রক্ত, মানে পুরো মানে গলগল করে পড়ছে না, কিন্তু কিন্তু ফুটা রক্ত হয়ে রয়েছে, ওরকম আমার পুরো হাজবেন্ডের পুরো পিঠে নাকি এরকম দাগ ছিল। তো এটা তো ভয় পেয়ে গেছে, কে করলো নিজের পিঠে, প্লিজ এরকম করে কেউ আঁচড় করতে কাটতে পারে না। আর এরা ছোট থেকে বড় হয়েছে জয়েন্ট ফ্যামিলিতে। হ্যাঁ, টুকটাক দেখো ভাই বোনের মধ্যে ঝগড়া লাগে, এটা আলাদা কথা, কিন্তু কেউ কোনোদিনও এরকম ভাবে কোনো কাউকে এরকম ভাবে হার্ম করে না। তখন মানে ও তো বলতেও পারছে না, এই জিনিসটা কিন্তু ওরকম ভাবে মানে জিনিসটা চাপাই থেকে গেল। এখন আস্তে আস্তে ওনার না সব পাগলামিগুলি বের হওয়া শুরু করলো আরো প্রগাঢ় ভাবে, মানে না আস্তে আস্তে জিনিসগুলি শুরু হতে হতে ভয়ঙ্কর রূপ ধারণ করে। এক্স্যাক্টলি ওই রকমই ভয়ঙ্কর রূপ ধারণ করলো। হ্যাঁ, আমি পয়েন্ট লিখে রেখেছিলাম। হুম, যেটা বললাম উনি কেউ ডাকলে সাড়া দেয় না, ওরকম। তো শ্রাদ্ধ শান্তি মিটেছে, শ্রাদ্ধ শান্তির সময় এই ছোট বউয়ের বাবার বাড়ির থেকেও এসছে। তখন ওরা সবাই বলছে যে 4 মাস তো বৌমা ভালোই ছিল, হ্যাঁ প্রথম রং তো বুঝিনি, এখন তো রং বদলানো শুরু করেছে। বলছে কি করেছে, বলছে এরকম ওখানে আমাদের ওষুধ চলছে, ওষুধ বাড়িতে, এটা তো আপনাদের বাড়িরও নিয়ম নিশ্চয়ই, আমাদের বাঙালি বাড়ির ওষুধ চলাকালীন তো আমরা মাছ মাংস কিছু পরশ করি না। ও এমনি সব দেখাতো যে এখান থেকে এখানে গেলে আমাদের পারমিশন ছাড়াও চলে না, এখান থেকে ওখানে গেলে পারমিশন ছাড়া চলে না, এদিকে পাশের বাড়িতে চলে গেছে ভাজা মাছ ইয়ে করতে। হ্যাঁ, নিজের হাজবেন্ডের নাম এরকম জোরে জোরে করে ডাকতে থাকে, সব মানে বড় মানে না ছোট মানে না। হ্যাঁ, সবার সামনে ওরকম ভাবে অ্যাটলিস্ট নতুন একটু ঘুমটা টেনে, অ্যাটলিস্ট ঘুমটা না টানো, গা ঢেকে তো যাবে না, ওরকম ভাবে উন্মুক্ত শাড়ির আঁচল কোন জায়গায়, আঁচল কোন জায়গায় কি, কোনো রকমের সুদবুদ নেই, এরকম করে বলছে। তখন না ওদের মুখ দেখে কালো হয়ে গেছে। হ্যাঁ, তো বলছে কি আপনার মেয়েদের কি, মানে ডাইরেক্ট নাকি এটা কিন্তু বর্ণাদির হাজবেন্ড তো ওনাকে বলেছে, ওনার শাশুড়ি মাও কিন্তু এই ব্যাপারটা বলেছেন। হুম, মানে দুজনের মুখে শোনা ওনার এই ঘটনাটা। তো তখন মানে বলছে যে আপনারা কি পাগল মেয়ে গছিয়েছেন নাকি,
তখন বলছে যে আমাদেরই ভুল হয়েছে, ভেবেছিলাম জিনিসটা ঠিক হয়ে গেছে। ওনারা কিন্তু সত্যি, সত্যি কথাটা একটা জিনিস বললেন যে, "আপনারা আমার মেয়েকে দেন, আমি নিয়ে যাই, নিয়ে গিয়ে ঠিকঠাক করে দেই।" বলে, "ঠিকঠাক করে দেই মানে আপনার মেয়ের প্রবলেমটা কি?" তখন বলছে, "আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না। ও কিন্তু পুরা নরমাল। আপনি পাড়া প্রতিবেশী জিজ্ঞেস করুন। আমার মেয়ে যতটুকু পড়াশোনা করেছে পিইউ পাস মানে এইচএস অব্দি ও পড়েছে, এইচএস কমপ্লিট করেছে। আমার মেয়ের রেকর্ড আছে। স্কুলে বলুন, পাড়ায় বলুন রেকর্ড আছে। ওর মতো ভালো মেয়ে কিন্তু নেই।" বলছে, "তাহলে প্রবলেম কি?" বলছে, "তাহলে প্রবলেম কি? একটা শরীরে যখন আরেকটা আত্মা জোর জবরদস্তি করে দখল নিতে চায়, তখনই বোধহয় এরকম প্রবলেম শুরু হয়।" বলে, "মানে?" তারপর বলছে কি, "ভূতে ধরা নাকি?" বলছি, "আপনি যদি বলেন ভূতে ধরা তো ভূতে ধরা। যদি বলেন যে হ্যাঁ আমার মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে কেউ এসছে, ওরকমই ভাবুন।" বলছে, "ঝেড়ে কাশুন তো মশাই, আপনার মেয়ে হয়েছে তো কি হয়েছে, এখন তো আমার বাড়ির বউ, আমাদেরও জানার অধিকার আছে। আমরা হয়তো ভুল টুল বুঝতে পারতাম, আপনি যদি ক্লিয়ারলি বলেন তাহলে হয়তো আমরা আরো অনেক কিছু, অনেকে অনেক রকমের সাজেশন দিতে পারে। সত্যি তো এই ক্ষেত্রে তো মেয়েটার কোনো দোষ নেই।" তখন বলছে অ্যাকচুয়ালি ওর কাছে একটা মাদুলি ছিল অ্যান্ড আসলে আহ, প্রায় ২ বছর ধরে মেয়ে পুরো ঠিক ছিল তো, তাই আমরা ভাবিনি যে ওর মানে আমরা ভেবেছি এটা ঠিকই হয়ে গেছে, কিন্তু যে মাদুলি দিয়েছিল বলেছিল ৫ বছর কনস্ট্যান্ট এই মাদুলিটা ওর কাছে রাখতে হবে, ওষুধ বাড়ি যাওয়া চলবে না। কিন্তু এদিকে তো এদের বাড়িতেই ওষুধ পড়ে গেছে, ওর জন্য তো ছোঁয়াচাতি লেগে গেছে, অ্যান্ড দ্যাটস ওয়াই ওর সেই সব রূপগুলি প্রকাশ পাচ্ছে। তো বলছে ব্যাপারটা কি হয়েছে এখানেও আরেকটা, আমি যে এই যে বললাম যে কাকের যে এই জিনিসটা ছেলেদের প্রতি যে একটা মানে অন্যরকম ভাবে একটা আসক্তি, এটা কেন সেটাই এখন শুনো ব্যাপারটা কি হয়েছে। কাকি যখন ক্লাস 6-এ পড়তেন, 6 না 7 ওইরকমই ধরেন, হ্যাঁ 6 বা 7, ওদের ঠিক পাশের বাড়ি, আমি বলতাম না উনিও কিন্তু প্রচন্ড একটা গ্রামেরই আর কি, 2 গ্রামের মানে শ্বশুর বাড়িও গ্রামের এবং বাবার বাড়িও গ্রামের। তো গ্রামের বলো সব মেয়েরা মানে ওইরকম ক্লাসিফিকেশন নাই গো, যেমন ধরো 16-17 বছরের মেয়েও 10 বছর 11 বছর অনেক রকমের খেলা ছিল না, কাবাডি ছিল, কুমিরডাঙ্গা ছিল, কত রকম। আমি তো সেদিন ওই স্যারের ফর্ম ইয়ে করতে গিয়ে দেখলাম কানামাছি, কতদিন পরে কানামাছি দেখলাম, আমার দেখে আমি দেবনের শর্টসে আমি নিয়ে এসেছি, বাট যদিও স্কুলের নাম নেই, বাচ্চাগুলি আছে, যাই হোক। তো কানামাছি ওরকম খেলে, তো ওরকম ইয়ে করে না, যেহেতু একদম পাশের বাড়ি, এই কাকির সঙ্গে না ওই পাশের বাড়ির একজন পিসি, ওরা পিসি পিসি বলে ডাকতো, কিন্তু পিসির বয়স প্রায় 25-26, ওর বিয়ে হয়নি, হ্যাঁ 25-26 বছর, ওর সঙ্গে বেশ ভালো একটা বন্ডিং, আর পিসিও ওকে ডেকে ডেকে কিছু ওই তেঁতুল মাখা বলো আম মাখা বলো ওকে কাকিকে ডেকে ডেকে নিয়ে আসতো, হ্যাঁ। আচ্ছা, পিসির একটা প্রবলেম ছিল, যে প্রবলেমের জন্য ওনার বিয়ে হবে না, বা মানে হয়তো কোনো ছেলের বাড়ি এগুলি জেনে শুনে বিয়ে করবে না, যে উনি আমি বলে দিই, হ্যাঁ, ওনার ছোটবেলায় একটু ইউটেরাসে প্রবলেম হয়েছিল, তারপর নাকি ওরা কলকাতায়ও এসেছিল ট্রিটমেন্ট করতে, তারপর ওখানে বলে দেওয়া হয়েছে উনি নাকি কোনোদিনও মা হতে পারবেন না। তো এগুলি লুকিয়ে হাইড করে তো আর বিয়ে দেওয়াটা ঠিক না। তো যখনই ওনারা বলেছেন তখনই কিন্তু মানে ছেলের বাড়ির পক্ষ থেকে নেয়নি, তো ওনারা বাড়ির থেকে ডিসাইড করেছে ঠিক আছে আমাদের মেয়ে আমাদের ঘরেই থাকুক। কিন্তু এই পিসিরই একটা, যেহেতু দেখো প্রত্যেকটা বয়সের একটা নিডস থাকে তাই না, ওনার তো ফুলফিল হয়নি, কারো কেউ হয়তো কন্ট্রোল করতে পারে, প্লিজ তোমরা বুঝে যাও সবাই বড়, আমি এখানে আর ভাঙ্গিয়ে বলতে চাই না, যেহেতু 11-12 বছরের কিন্তু বাচ্চারা দেখে, আমি আর ভাঙ্গিয়ে বলতে পারবো না, সরি। সো একটা আসক্তি কিন্তু অনেকে কন্ট্রোল করতে পারে মেডিটেশনের দ্বারা, গুরুর মানে আমাদের যেমন, আমি যেমন স্বরূপানন্দের শিষ্য, আমাদের ব্রহ্মচর্য পালনের একটা বই আছে, সেটা পড়লে অনেক রকমের অনেক আসক্তি থেকে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি, ঠিক আছে। কিন্তু দেখো সবার পক্ষে তো সেটা সম্ভব না। ও কি করলো জানো তো, ওর মানে ওর প্যারেন্টসরা, আমি শর্টেই বলছি, ওর প্যারেন্টসরা একাধিক ছেলের সঙ্গে কিন্তু ওকে অন্যরকম মানে অবস্থায় অনেকবার ধরা পড়েছে, হ্যাঁ। মানে অন্যরকম অন্তরঙ্গ মুহূর্তে মানে ধরা পড়েছে, কোনো সময় কোথায় তোমরা বলতে পারো যে গ্রাম অংশ, অনেক সময় গোয়াল ঘরে লাগোয়া যে স্টোর রুম গুলি থাকে ওখানে ধরা পড়েছে, বা অনেক সময় হয়তো ওই খড় রাখার জন্য যে কিছু বাইরে যে আউট হাউসের মতো থাকে ওইখানে ধরা পড়েছে, হ্যাঁ। তো এই নিয়ে পাড়াতে কিন্তু ওর অনেক রকমের বদনামি টদনামি হচ্ছে। একদিন যখন ধরা পড়েছে ওকে নিয়ে উল্টা পুল্টা অনেক, ইনফ্যাক্ট ওর মা বাবা বলছে যে তার থেকে তো বললাম বিয়ে দিয়ে দেওয়াটাই ভালো, হ্যাঁ এখানে বিয়ে না দিয়ে তো আমার নাক কাটছে, এরকম টাইপের। হ্যাঁ আগের দিনে কিন্তু এরকম হতো, আমি বললাম না, কোনো এখন যেমন প্রচার পেয়ে যায় তখন কিন্তু প্রচারটা অতভাবে পেতো না। তো এমন ভাবেই ওকে এরকম মানে হিউমিলেট করেছে মেয়েটাকে, হ্যাঁ। তো মেয়েটা আর নিতে পারিনি, এই ক্ষেত্রে ওদের বাড়িতে একটা আম গাছ ছিল, সেখানেই দড়ি ঝুলিয়ে বুঝে যাও আমি আর কিছু বলছি না, নিজেকে নিজে শেষ করে দিয়েছে। এবং যেহেতু কাকির সঙ্গে এর এত ভালো বন্ডিং ছিল, ও যখন মারা যায় না খুব কেঁদেছে, আর যখন শ্মশানেও নিয়ে যায়, হ্যাঁ মানে গলিটা পার
গলিটা যখন পার করবে এই কাকি নাকি পিছিয়ে পিছিয়ে গেছে, তারপরে সবার ধ্যাতানি বকা খেয়ে কিন্তু চলে এসছে। কিন্তু মানে যেহেতু অপমৃত্যু বুঝতেই পারছো 4 দিনে তো কাজ হয়, 2 নম্বর দিনই এই ছোট কাকিকে পুরোপুরি পজেস করে নেয়। একদিন যেহেতু গ্রামের বাড়ি বুঝতেই পারছো অনেক দূরে দূরে ওয়াশরুম ছিল, তো ও মানে যদিও মাকে ডেকে গেছিল বাট ওকে ওই সময় কিন্তু পজেস করে নেয়। এবং আজ যেগুলি ও শ্বশুর বাড়িতে করছে, যেমন ছেলেদের প্রতি আসক্ত, তখন না ছেলের বয়স দেখতো না, যে আমি তো বললাম 25-26 বছর বয়স ছিল, তো সেটা 11 বছর বয়স হোক, সেটা 20 বছরের ছেলে হোক বা 25 বছরের ছেলে হোক বা 45-40 বছরের ছেলে হোক, ওই রকম ক্লাসিফিকেশন দেখতো না। তো তখন আর কি একজন বড় গুণী তান্ত্রিককে ডেকে নিয়ে আসা হয়, অনেক কষ্টে ছাড়ানো হয়। উনি বললেন যেহেতু ওর উপর একবার হাভি হয়ে গেছে, ওর উপর অ্যাট্রাকশন খুব বেশি, ঠিক আছে, তো ওকে 5টা বছর, মিনিমাম 5 বছর এই মাদুলিটা কিন্তু খোলা যাবে না। এবং বলল যে তোমার মানে ওষুধ, শ্মশান বাড়িতে যাওয়া যাবে না, জাতক ওষুধ, যে বাচ্চা কাচ্চা হলে যে জাতক ওষুধ হয়, জাতক বাড়িতে যাওয়া যাবে না। তো এরকম অনেক রকমের ক্রাইটেরিয়া ওনাকে দেওয়া হয়েছে। তো সব বলার পর বলছে আমি আবার নিয়ে যাই, ওনাকেই দেখাই। তো বলছে যে একা নিয়ে যেতে পারবেন কি? তো বলছে হ্যাঁ আমি পারবো। তো শ্রাদ্ধ শান্তির পর মেয়েকে নিয়ে কিন্তু ওনারা ফিরে যান, এবং ফিরে যাওয়ার পর যখন মেয়েকে দিতে এসছে, মেয়ে আবার দেখে চুপচাপ, কোনো কিছু কথা বলে না। তখন ওনারা ডাইরেক্ট বললেন যে এবার যেহেতু এমন ভাবে ওকে পজেস করেছে না, অনেক চেষ্টা করেছে, ওকে বের করতে পারেনি। ওকে ওর দেহের মধ্যে সুপ্ত অবস্থায় অ্যাগ্রেসিভ না, মানে ও হয়তো ওরকম ভাবে ওরকম রিয়েক্ট করবে না, কিছু না, বাট ওর শরীর থেকে পুরোপুরি বের করা যায়নি, সুপ্ত অবস্থায়, মানে জিনিসটাকে পুরো সুপ্ত অবস্থায় করে রেখেছে। হ্যাঁ, হয়তো এমনি হার্ম হবে না, কোনো কিছুই হবে না, বাট হ্যাঁ আমার মেয়ে হয়তো, মেয়ের যতটুকু কথা বলতো কথা কম বলবে, ওরকম টাইপের আর কি বলছে। তো তখন ওরা ঘর থেকে ডিসাইড করলো যে না, যখন মানে এইসব দিয়ে ওকে কন্ট্রোল করে রাখা যাবে তো থাকুক, মানে মানুষে শুনলেও কি বলবে আমার বাড়ির বউ এরকম করে। তো ঠিক আছে, কিন্তু ওই কাকি এই ইনসিডেন্টের পর 1 বছর 3 মাস জীবিত ছিলেন। কাকার সঙ্গে ভালোই রিলেশন ছিল, এমন বলবো না যে দাম্পত্য জীবন খুব অসুখী ছিল বা সামথিং, যেরকম হয় নর্মালি ওরকমই ছিল। বাট একদিন ঘুম থেকে ওঠার পর কাকা দেখে কাকি আর নড়ে না, কাকিকে অনেকবার নাড়ানোর পর দেখে শক্ত হয়ে রয়েছে, মানে ঘুমের মধ্যেই ছিল না। হ্যাঁ, তো সবাইকে ডাকাডাকি করেছে। তো বউয়ের বাড়ির থেকেও এসছে, তো বউয়ের বাড়ির থেকে পরে বলেছে আপনাদেরকে একটা কথা বলিনি, যেহেতু পুরোপুরি বের করতে পারি না, আমাকে বলেই দিয়েছিল আপনার মেয়ে কিন্তু আর বেশি দিন থাকবে না। মানে একটা অলরেডি আমরা সবসময় দেখো, সেদিনও একটা কমেন্ট সেকশনে দেখলাম যে একজন বলেছে যে ভূতের দেখা পেলে কেন জ্বর আসে, বিকজ ওরা টোটালি একটা ডিফারেন্ট ডাইমেনশন বলবো, বা ও পারের একজন একটা এনার্জি, যেটা এই পারের এনার্জিতে সঙ্গে সংঘর্ষ হলে না আমাদের হার্ম হবে, বলে না ওটাকে কি বলে, সাইড এফেক্ট গুলি। তো একটা আত্মা যখন পুরোপুরি ছাড়ে না, ওটাকে সুপ্ত অবস্থায় থাকলেও কিন্তু সে দেহের ভিতরেই আছে। ইন দ্যাট কেস মানে ওর আয়ু কিন্তু, মানে ও নিতে পারবে না, একটা দেহ দুটো আত্মা কি করে, সে সুপ্ত অবস্থায় থাকলেও কি করে হবে। তো এই ক্ষেত্রে নাকি, ইনফ্যাক্ট এইটা না জানো তো, আমি তোমাকে দেবাশিসের একটা ঘটনা শুনিয়েছিলাম, ও দেবাশিস নন্দ গৌহাটির, হ্যাঁ, ওর কোনো এক রিলেটিভ, ও আমার নাম মেনশন করতে মানা করেছিল, মুম্বাইয়ের ঘটনা। আর আমি এবার ভেবেছি যে একটা বড়, মানে যাই হোক, অনেক চ্যানেলের থেকে ইনভিটেশন আসছে, তো আমার ইচ্ছে আছে এই ঘটনাটা শোনানোর। মেহেন্দিপুর বালাজিতে গিয়ে এই 7টা আত্মা কিন্তু পিসির থেকে ছাড়ানো যায়নি, ওখানেই কিন্তু ওকে আটকে রাখা হয়েছিল ওর দেহে। তো এরকম হয় গো, ঠিক আছে। তো এখন বর্ণাদি ঘটনা শেষ করার পর এটাই বলেছে যে আমি, মানে ও আমাকে, মানে বিয়ে যখন ঠিক হয় একটু একটু বলেছিল, মানে আমি তো ভূতের গল্প শুনতে খুব ভালোবাসি রুমকি, কারণ আমি জীবনেও কোনোদিনও অনুভব করিনি এই জিনিসটা, হ্যাঁ শুনেছি। ভয়ের ঘটনাটা শুরু করছি। তো অভয় কিন্তু আগেও বলেছি, ওর কিন্তু যখন প্যারানর্মাল বা বলতে পারো যে উপরি হাওয়ার ওদিকে যদি যায়, ওর কিন্তু নাক দিয়ে টপ টপ করে, বুঝতেই পারছো কোন ঘটনার কথা আমি বলছি, টপ টপ করে রক্ত পড়ে। আজকে ওর কিন্তু 3টা জিনিস হয়, আমি বলেছিলাম নাক দিয়ে রক্ত পড়ে, তোমার চোখ লাল হয়ে যায়। আজকে শোনো, মানে আস্তে আস্তে যখন বড় হচ্ছে না, ওর শরীরের মধ্যে না এই জিনিসগুলি আস্তে আস্তে ফুটে উঠছিল। বলছি সেটা হলো, ও যখন ক্লাস 4-5-এ পড়ে, যেহেতু ওর মামার বাড়িতে এই এরকম একটা ইনসিডেন্ট হয়েছে, সবাই বলো নিজের বাচ্চার জন্য না মা বাবা অনেক কিছু স্যাক্রিফাইস করতে পারে। ওর মা না বাবার বাড়ি যেতে ভয় পেত, ঠিক আছে। এই আগে যেমন হাফ ইয়ারলি পরীক্ষা হলে বা অ্যানুয়ালি পরীক্ষা হলেই দৌড়াতো না, তো
আহ, মানে এখন মা ভয় পান, গেল হার্ডলি 2 দিন, 2 দিনের বেশি থাকতে চান না, ঠিক আছে। তো সবারই তো ঘুরতে ইচ্ছে করে বলো, তো তখন অভয়ের এক পিসি ছিলেন, হ্যাঁ, ওর বাবার বড়ই ছিল, এবং মানে আগে পিসির বিয়ে হয়েছে ডেফিনেটলি, তারপর অভয়ের বাবার বিয়ে হয়েছে। তো পিসি বলছে তুই আমাদের এখানে চলে আয় রে, আমার এখানে থাকিস। আবার অভয় ওর দাদা, ওর পিসতুতো দাদা তখন 3rd ইয়ারের স্টুডেন্ট ছিল, হ্যাঁ, টিডিসি 3rd ইয়ারের স্টুডেন্ট ছিল। মানে ছোট বাচ্চা তো, দাদা ওকে খুব ভালোবাসতো, চকলেট, চিপস। আর যেহেতু সিঙ্গেল চাইল্ড, এবং দাদার এত ভালোবাসা পেয়ে ও না পিসির বাড়ি যেতে খুব ভালোবাসতো, ঠিক আছে। তো ওই 4-5-এর কথা বলছি, তখন তোমার অ্যানুয়ালি এক্সাম হয়ে গেছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তো অ্যানুয়ালি এক্সাম হয়ে গেছে, অ্যান্ড ও পিসির বাড়ি ঘুরতে গেছে। তখন ওর দাদা যেহেতু ফাইনাল ইয়ারে টিডিসি ফাইনাল ইয়ারের স্টুডেন্ট ছিল, তো ওদের ডিপার্টমেন্ট থেকে পিকনিক যাওয়ার একটা আয়োজন করা হয়েছে। তো অভয় খুব কান্নাকাটি করছিল, আমি দাদা ভাইয়ের সঙ্গে পিকনিক যাব, আমি দাদা ভাইয়ের সঙ্গে পিকনিক যাব। বাট ও তো ওইটুকুনি 4-5-এ পড়ে, ওইটুকুনি বাচ্চাকে নিয়ে কি আর কলেজে পিকনিকে যাওয়া যায়? ওখানে তো বন্ধু বান্ধবরা থাকবে, টিচার, ডিপার্টমেন্টের স্টাফ টিচার থাকবে, ওরকম করে কি নিয়ে যাওয়া যায়? একদমই নিয়ে যাওয়া যায় না। তো তখন কি করলো, যে অভয়কে তো বলছে ঠিক আছে তোর জন্য আমি চকলেট এনে দেবো, যেটা হয় বাচ্চা থেকে প্রলোভন দেখানো হয় আর কি। তো ও তো কান্নাকাটি করেছে, দাদা ভাই চলে গেছে, ঠিক আছে। দাদা ভাই পিকনিক টিকনিক করে এসছে, ও তো গাল ফুলে রয়েছে, অভিমান দাদা ভাইয়ের কাছে যাব না, দাদা ভাই আমাকে ছেড়ে যেতে পারলো, আমাকে দাদা ভাই ছেড়ে যেতে পারলো, বেচারার অভিমান হয়েছে। কিন্তু দাদা ভাই যখন পিকনিক থেকে ফিরে আসলো না, তখন দাদা ভাইয়ের সঙ্গে প্রচন্ড প্রবলেম হওয়া শুরু করলো। আমি লিখে রেখেছি, যেহেতু আজকে আমি আমি লাইভ শুরু হওয়ার আগে একবার রাট্টা মেরে নিই, বাট আজকে আমি আর রাট্টা মারার সময় পাইনি, ঠিক আছে। তো যখন ফিরে আসলো, দাদা ভাইয়ের কিন্তু খুব শরীর খারাপ, কি হড়হড় করে বমি অ্যান্ড ডিসেন্ট্রি টাইপের, হ্যাঁ, ডিসেন্ট্রি টাইপের হওয়া শুরু করলো। তো সবাই ভেবেছে হয়তো পিকনিকে গেছে, পিকনিকে উল্টাপুল্টা তো খাওয়া খুবই হয়, ফুড পয়জনিং হয়ে গেছে। বাট সবচেয়ে থেকে হাস্যকর ব্যাপার এটা, পিকনিকে তো এতগুলি বাচ্চা গেছে, এতগুলি স্টাফ গেছে, কারো কোনো কিছু হয় না। বন্ধুদেরকে বলছে এই তোদের শরীর ঠিক আছে তো, আমার তো এই অবস্থা। বা ওর মা ফোন করছে যে দিদি আপনার ছেলের শরীর ভালো আছে, বা আপনার মেয়ের শরীর ভালো আছে, তো বলছে হ্যাঁ ভালো আছে, ঠিক আছে। বলছে আমি জানি না, মানে আমার ছেলের, অভয়ের দাদা বলেই বলছে, আমি যেহেতু মানে এটাও প্যাথেটিক একটা ঘটনা, নাম বলছেন, হ্যাঁ, বলছে না আমার ছেলের তো এই অবস্থা, তো বেচারাকে স্যালাইন দেওয়া হয়েছে, ইয়ে হয়েছে, হ্যাঁ। কিন্তু এখানে একটা জিনিস তোমাদেরকে বলছি, অভয় প্রথম প্রথম না দাদা ভাইয়ের কাছে যেতে চাইতো না, একদমই যেতে চাইতো না। কারণ অভয় না বলছে যে না দাদা ভাইয়ের কাছে যাবো না, দাদা ভাইয়ের গায়ের থেকে প্রচন্ড দুর্গন্ধ। এখন দেখো স্যালাইন ফ্যালাইন চলছে, মেডিকেলের একটা গন্ধ, ঠিক আছে, সেটা একটা আলাদা কথা, স্যালাইনের গন্ধ একটা হয় না, ওষুধ ওষুধ গন্ধ। তো ও বলতো না দাদা ভাইয়ের থেকে পচা গন্ধ বেরোচ্ছে, দাদা ভাইয়ের শরীর থেকে পচা গন্ধ। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু আস্তে আস্তে ঘরের সবাই বুঝতে পারলো যে অভয়সী পিস্তত দাদার শরীর থেকে একটা দুর্গন্ধ বেরোয়, হ্যাঁ, এটা ঘামের গন্ধ নয় বলবো, কি বলবো, মাংস পচা গন্ধ, ঠিক আছে, অনেকটা মাংস পচা পচা গন্ধ। তো ও না যেতে চাইতো না। তারপর আরেকটা কথা বলতো, দাদা ভাই না দাদা ভাইয়ের মতো না, দাদা ভাই খালি বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে থাকে, যেমন আমাকে বকবে, আমাকে মারবে, হ্যাঁ, দাদা ভাইয়ের মতো না, এরকম করে দাদা ভাইয়ের কাছে যেতে চাইতো না। প্রথম প্রথম সবাই ভেবেছে হয়তো ওকে যে পিকনিকে নিয়ে যায়নি ওটার জন্য দাদা ভাইয়ের উপর ও রেগে রয়েছে, হ্যাঁ, তো মানে ওটার জন্য হতে পারে। তো বলছে না দাদা ভাইয়ের কাছে কিছুতেই যাবে না। একদিন না চুপি চুপি দেখে, ওর মা দেখছে চুপি চুপি না, দাদা ভাইয়ের দরজার বাইরে এরকম করে দেখছে, দেখে বলছে তুই কি দেখছিস? বলছে ও মা দাদা ভাই আয়না দেখছে, কিন্তু দাদা ভাই না দাদা ভাইয়ের মতো না, আয়নাতে দেখো অন্য মানুষ। তো ওর মা যখন দেখেছে দাদা ভাই দেখেছে, ও না কি উল্টাপুল্টা কথা বলছে, তখন না অভয়কে খুব বকা দিয়েছে যে এই তুই এরকম কেন বলছিস, এই একদিন পিকনিকে নিয়ে যায়নি বলে তো দাদা ভাইয়ের সঙ্গে তুই এইসব এসব বলছিস। বলছে না আমি দাদা ভাইয়ের কাছে যাবো না, দাদা ভাই প্রচন্ড ভয়ঙ্কর, দাদা ভাইয়ের চোখ খালি লাল হয়ে যায়, আমাকে দেখলে মনে হয় কি আমাকে মারতে আসবে, তেরে মারতে আসবে। বলছে কি বলিস, তোর দাদা ভাই তো আমি উল্টা বকাবকি করলে আমাকে বকা দেয়। তো বলছে না আমি দাদা ভাইয়ের কাছে কিছুতে যাবো না। কিন্তু ওই যে অভয়ের পিস্তুত দাদার থেকে যে শরীর পচা গন্ধটা, এটা কিন্তু কন্টিনিউ হতে লাগলো, এবং অভয় কিন্তু কিছুতেই দাদা ভাইয়ের কাছে যাচ্ছেন। এদিকে কি প্রবলেম শুরু হলো, ওর যে স্যালাইন দিয়ে একটু কমেছে, কমার ধরো 2 দিনের মাথায় আবার শুরু হয়ে গেছে ওর সেই পটি প্রবলেম, বমির প্রবলেম, হরহর করে বমি হচ্ছে, কিছুতেই কন্ট্রোল করতে পারছে না। অভয়েরও কিন্তু একটা প্রবলেম শুরু হলো, যেটা আর কি আমি বললাম পরে মানে বোঝা গেল যে কেন এটা হয়েছিল। ওর যে পেচ্ছাপ করে, ছেলে মানুষ ইউরিন করে, যে ওই ইউরিনের মধ্যে না, যেহেতু বাচ্চা মানুষ তো পিসির বাড়িতে গেছে, মাকে হয়তো রাত্রেবেলা দাঁড়াতে বলতো, হ্যাঁ, হয়তো মা এই জল ঠল দিত,
ওর মা জিনিস দেখলো যে ও যে ইউরিন করার পর ওখানে কিন্তু ব্লাডের ক্লট, জেনারেলি এটা মেয়েদের যখন মাসিক ধর্ম শুরু হয় সেটা আসে, বাট না, অভয়ের ব্লাড মানে ইউরিনের মধ্যে কিন্তু একটু একটু ব্লাড দেখা যাওয়া শুরু করলো। প্রচন্ড ওরা ভয় পেয়ে গেল ইউরিন ইনফেকশন হয়েছে কিনা। তখন তো মানে পিসি সঙ্গে সঙ্গে বললো যে মানে কি বলবো, হসপিটালে নিয়ে গেল, হসপিটালে টেস্ট वगैरह করলো, কোনো কিছু না, এভরিথিং ঠিক ঠিক আছে, ইউরিনের কোনো ইনফেকশন নেই। তো যতই বলো ওর বাবার এদিকে টেনশন, বাবা বলছে এদিকে চলে এসো, আমরা না হয় কলকাতায় নিয়ে যাব, না হলে বাইরে নিয়ে যাব, হঠাৎ এরকম হয়তো এখানে ডক্টর ধরতেই পারছে না, যেটা আমরা সবাই হয়তো ভাবি আর কি। কিন্তু কারণ কিছু না হলে ইউরিন দিয়ে কেন একটা ছেলে মানুষের এরকম করে ব্লিড হবে, তাই না? অভয়রা কিন্তু, যেহেতু অভয়ের আবার পিস্তত দাদার শরীর খারাপ, অভয়ের ঠাকুমা বলছে যে কেমন লাগে না এরকম শরীর খারাপের অবস্থা, ওকে আবার হসপিটালে অ্যাডমিট করতে হয়েছে, এবার আর বাড়িতে রাখা রাখিনি, দাদা ভাইকে ডাইরেক্ট হসপিটালে অ্যাডমিট করতে হয়েছে। ইন দ্যাট টাইম ওর অভয়ের ঠাকুমা ওনার মেয়ের বাড়ি গেলেন, আর অভয় কিন্তু ওরা ফিরে গেল। তো ওখানে যাওয়ার 2 দিনের মাথায় অভয়ের কিন্তু সব ঠিক, মানে মায়েদের যেন কি প্রবলেম হয়েছে যখন বাচ্চার এরকম প্রবলেম হয়, ধরো পটি স্টুলে ব্লাড আসছে বা ইউরিনে ব্লাড, নিজেরই তো সন্তান বলো, আমরা কিন্তু বারবার চেক করি। অভয়ের মা দেখলো না কোনো মেডিসিন না কোনো কিছু, ওনারা ঘরে আসার পর মিরাকল হলো যে ইউরিনটা কিন্তু পুরো স্টপ হয়ে গেল। মানে ওই ইউরিনের সঙ্গে ব্লাড আসাটা স্টপ হয়ে গেল, ইউরিন হচ্ছে, ইউরিনের সঙ্গে ব্লাড আসাটা স্টপ হয়ে গেল, ঠিক আছে। তো তারপর কি হলো, এদিকে ওর দাদার শরীর কিন্তু ডিটেরিওরেট করা শুরু করলো। তো ওরা ভাবলো যে না এখন আর কোনো ইয়ে করবো না, ওরা ভ্যালুর বা চেন্নাই নিয়ে যাওয়ার কথা ভাবছে। বাট ওই ভাবতে ভাবতে হঠাৎ উনি কিন্তু হসপিটালে, ওই বাচ্চা ছেলেটা ডেফিনেটলি 3rd ইয়ারে ফাইনালও দেয়নি, কলেপস মানে মানে মারা যায় আর কি। তো যাই হোক, বুঝতেই পারছো পরিবারের কন্ডিশন তো খুব খারাপ। অভয়ের ঠাকুমা ফোন করে, যেহেতু অভয়ের মামার বাড়ির সঙ্গে মানে মামার বাড়ির সময় কি কি ইনসিডেন্ট হয়েছে, এখনো জানে যে অভয়ের অবস্থাটা খুব বেশি ভালো না, বলছে যে তোমার আসতে হবে না, মানে ছেলে আসলে হবে, তুমি অভয়কে নিয়ে বাড়িতেই থেকে যাও। তো অভয়ের মা যায়নি। কিন্তু এই যে দাদা ভাই মারা গেছে, তো দাদা আমাকে বর্ণাদি বললো যে ধরো বর্ণাদিরও তো রিলেটিভই হয় না ওরা, তো বর্ণাদি বললো যে ওর পিস্তত দাদা ধরো রুমকির দুপুর 1টায় মারা গেছে। হ্যাঁ, ওই দিন ছেলেটা রাত মানে ভোরবেলা, মানে দুপুর 1টায় ওর পিস্তত দাদা মারা গেছে। দুপুর সকাল ধরো ওই বাচ্চা মানুষ তো বুঝতেই পারছো 4-5 পরে, 6টা 6:30টার সময় অভয় খুব কান্না করে, একদম চিৎকার করে কান্না করে উঠেছে, হ্যাঁ আমার দাদা ভাইকে নিয়ে গেল, আমার দাদা ভাইকে নিয়ে গেল বলে, মানে ঘুমের চোখে না হাও হাও করে বসে বসে কাঁদছে, আমার দাদা ভাইকে নিয়ে গেল, আমার দাদা ভাইকে নিয়ে গেল। মা তো তার মানে তড়িঘড়ি করেছে, কি বলছিস, কি হয়েছে? বলছি ও মা আমার দাদা ভাইকে নিয়ে গেল। বলে কে নিয়ে গেল? বলছে দাদা ভাইয়ের মতোই দেখতে, দাদা ভাইয়ের মতোই দেখতে, দুজন দাদা ভাই, হ্যাঁ ক্লাস 4-এ পড়ে তো। আর আমি বললাম অভয় আর আমার এইজ একই রকম। তখন কিন্তু হয়তো আমাদের এখনের বাচ্চারা যেত এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে না, আমিও কিন্তু অত সুন্দর করে গুছিয়ে হয়তো কথা বলতে পারতাম না, আমি অ্যাডমিট করছি সেটা। তো ওর অ্যাকর্ডিং টু হিম ও বলছে যে দাদা ভাইয়ের মতোই দেখতে, মানে দুটো দাদা ভাই, একটা দাদা ভাইয়ের চোখ লাল, ওই চোখ লাল দাদা ভাইটা আমার যেটা ভালো দাদা ভাই ওটাকে নিয়ে চলে গেছে বলে ও কান্নাকাটি শুরু করলো। তো ওর মার মন তো অতটা মানে ভেবেছে হয়তো দাদা ভাইয়ের শরীর খারাপ, দাদা ভাই এমনি ভয়ও পেত, ওটাই বাচ্চারা ইমাজিন, কত কিছুই তো ইমাজিন করে না, মেবি ওটার দরুনই হয়তো ওই স্বপ্নটা দেখেছে, ঠিক আছে ফাইন। তারপরে কি হলো, তারপর তো একটা সময় খবরই আসলো ওর দাদা ভাই নেই। তো মানে এমনি সময় তোর বাবা গিয়ে ওর দিদি, বুঝতে পারছো এত ইয়ং একটা ছেলে চলে গেছে, মানে মা বাবা তো ছাড়ো, ওর মামা মামি অভয়কে তো বলেই নি, ও দাদা ভাই নেই, ওর অবস্থাটা কি হবে। হ্যাঁ, তো ওকে অনেকদিন পরে জানানো হয়েছিল যখন শ্রাদ্ধ শান্তি করে, বলছে না দাদা ভাইয়ের পুজো হচ্ছে বলে, দাদা ভাই তুমি যে মানে দাদা ভাই ঠাকুরের কাছে চলে গেছে, হ্যাঁ ঠাকুর ওকে তো খুব ভালোবাসে, ওকে যেরকম আর কি বলা যায় ওরকম ভাবে বুঝিয়েছে আর। কিন্তু ওর দাদা ভাইয়ের মৃত্যুর পর অভয় তো বাড়িতে এসে পুরো ঠিক, ওর কোনো অসুবিধা হয়নি। কিন্তু দাদা ভাইয়ের মৃত্যুর পর এই যে আমি বললাম না ওর শরীর থেকে একটা পচা গন্ধ বেরোতো, হ্যাঁ, তো এই গন্ধটা অনেক দিন তোমার ও সেই দাদা ভাইয়ের মা পেয়েছে, মানে ঘরে যারা যারা ছিল সবাই কিন্তু ওই ঘরে পেয়েছে। ইনফ্যাক্ট দাদা ভাইয়ের রুমটা প্রচন্ড আর কি কমন একটা রুম ছিল, যেমন ধরো আমি আমার এটা ধরো ফার্স্ট ফ্লোর, ওই ফার্স্ট ফ্লোরে আর কতটুকু ঠান্ডা হবে তাই না, কিন্তু মনে হচ্ছে কি হিমকুণ্ড,
ঠান্ডার দিন ছিল, আই এগ্রি, বাট তথাপিও মানে এত ঠান্ডা ছিল না ওর রুমটা, ওটা মনে হচ্ছিল হিমকুণ্ড হয়ে গেছে, কেউ পট করে ওর রুমে ঢুকতে পারতো না। তো আবার অনেক সময় না রাত্রেবেলা পিসি আর কি, অভয়ের পিসি ওই দাদা ভাইয়ের কথা শুনতে পেত। তো অনেকেই ভাবে যে জলজ্যান্ত ছেলেটা চলে গেছে। অনেক সময় দেখবে অনেক মানে অনেক এরকম অনেক আত্মীয় স্বজন আছে, অনেকদিন ধরে আমাদের বাড়িতে থাকলে ওরা যাওয়ার পরে কিন্তু ওদের কথা আমাদের কানে বাজে, মানে এই তো কথা বলছে, এই তো কথা বলছে, তাই না? তো তখন ওরা বলছে যে মেবি এটা হতে পারে যে মানে ছেলের শোকে হয়তো এগুলি শুনতে পাচ্ছে। একদিন অভয়ের পিসু নাকি যখন বাথরুম করতে উঠেছে, বাথরুমের সামনে কিন্তু ওনার ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখেছে এবং ওনাকে দেখে কিন্তু উনি ভ্যানিশ হয়ে যায়। তো অভয়ের যেহেতু এই ভয়, একটা অভয়ের মার কোথাও না কোথাও কিছু একটা খটকা লাগছিল। তো দুদিনের জন্য ওনার বাবার বাড়ি গেছিল, যেহেতু বললাম অলরেডি ওঝা অভয়কে অনেক রকমের হিদায়ত দিয়ে দিয়েছিল। ওঝাকে গিয়ে বলে এরকম এরকম ওর পিসির ছেলে মারা গেছে, কিন্তু ও বলেছে, সব কথা খুলে বলেছে যে ও অভয়, আপনি তো বলেছিলেন অভয় নাকি ফিল করতে পারে, কিন্তু এইরকম এরকম নিয়ে কথা বলেছে। তখন মানে এটাও বলেছে ও স্বপ্নে দেখেছে যে দুটা দাদা ভাইয়ের কথা বলছে, একটা দাদা ভাইয়ের চোখ লাল, আর ওর না দাদা ভাইয়ের কাছে যেতে চাইতো না, যেই দাদা ভাইকে চোখে হারাতো অভিমান করতো, দাদা ভাই ওর ছোটতে ছোট ইচ্ছা পূরণ করতো, এত ভালোবাসতো, মনে কখনো কখনো মনে হতো নিজের মা বাবার থেকেও হয়তো পিস্তত দাদাকে বেশি ভালোবাসে, ওই দাদা ভাইয়ের সামনে অব্দি যেতে পারতো না। তখন ও বললো যে হতে পারে ওর সঙ্গে এমন কিছু ছিল, তাই তোমার ছেলে ভয় পাচ্ছে। আর তোমার ছেলে যখন ভয় পাচ্ছে আমি কিন্তু কনফার্ম যে কিছু তো কিছু ছিল, নাহলে অকালে কেন ছেলেটা চলে যাবে। আর তুমি বলছো পিকনিকে যারা গেছে তারা পুরো সুস্থ, একা তোমার ননাসের ছেলে মানে বড় ননদের ছেলের এই অবস্থা হয়েছে। তখন বলছে যে কি আর করার, যা হওয়ার হয়ে গেছে। তো ওর মাদুলিটাকে আবার শোধন করে দিয়েছে। আর তখন আবার বললো, অভয়ের মা বললো যে ওনারা নাকি ওর উপস্থিতি টের পায়, বলছে ওরও তো হয়তো যাওয়ার সময় আসেনি, ও লুপে পড়ে চলে গেছে, তো একটা কাজ করো, কিছু জিনিস দিয়েছে, বলছে এটা ওর ঘরে রাখতে বলো। তারপর ওই জিনিসটা ওর পিসির বাড়িতে পাঠানোর পর নাকি ওই দাদা ভাইয়ের আর অন্য রকমের অস্তিত্ব টের পায়। অ্যাকচুয়ালি অভয়ের সঙ্গে এই ইনসিডেন্টটা হয়েছিল অভয় যখন ক্লাস 2 কি 3 তে পড়ে। হ্যাঁ, তো অভয়ের সঙ্গে কি হয়েছে, অভয় ছেলেটা খুব চুপচাপ শান্ত, মানে শান্ত মানে কি, সত্যি কথা বলতে গেলে আজকালকার বাচ্চা যেরকম ওইরকম না, আমাদের মানে জেনারেশনের বাচ্চারাও কিন্তু অতটা উপদ্রবীয় ছিলাম না, মা বাবার কথা শুনতাম ওইরকম টাইপের, মানে কথা শুনতো। আজকাল তো কথাই শোনানো যায় না, সে আমার বাচ্চা হোক আর যার বাচ্চাই হোক, ঠিক আছে, কিন্তু আমাদের সময় কি হতো, কথা শুনতো। তো অভয় ওইরকম, মানে মা যদি বলে আয় ওদিকে যাবি না, মানে ওদিকে যাবি না ওইরকম। তো অবভিয়াসলি সামার ভ্যাকেশন পড়েছে, মামার বাড়ি সবার আবদার, ঠিক আছে, মামার বাড়ি গেছে। তো অভয়ের না ঠিক মামার বাড়ির ঠিক অপোজিটে কি হয় বলতো, মামার বাড়িতে যেমন আমাদের আশেপাশের বাড়িতেও আমরা মামা মামি বলে ডাকি, ঠিক আছে, মামার বাড়ির পুরো পাড়াটাই হলো মামা মামি, মানে সব পুরো পাড়াটাই যেমন আমার মামা বাড়ি ওরকম আর কি। হ্যাঁ, তো মানে ওরাও মামা মামা মামি, অভয়ও মামা মামি বলেই ডাকতো। ঠিক অপোজিটে না মানে এক মামা মামি না, মানে একটা ফ্যামিলি থাকতো যেখানে বয়োজ্যেষ্ঠ দাদু দিদা ডাকতো, দাদু দিম্মাই ডাকতো, মামা মামি ডাকতো। হ্যাঁ, তো বড় মামা বড় মামি, ছোট মামা ছোট মামি। বড় মামার সঙ্গে ইনসিডেন্টটা হয়েছিল, বড় মামা এবং বড় মামির 2 ছেলে ছিল। অভয় তখন ক্লাস 2-3 পড়ে, তো বড় মামার বড় ছেলে ধরো 4-এ পড়তো, মানে অভয় থেকে 1-2 বছরের বড়, আর ছোট ছেলেটা ধরো 1-এ পড়তো। তো এদের আর কি, যেহেতু গ্রাম্য পরিবেশ তখনের কথা বলছি, যেমন আমি যদি ক্লাস 2-3-তে পড়ি, মানে ভাবো না কতটা অনেক আগেরই তো কথা হবে, তাই না? তো ওই গরু ছাগল চড়াতে যেত। হ্যাঁ, তো ওরা কি করতো, ছাগল বেঁধে আসতো বা ছাগল চারিয়ে দিত, তারপর ছাগল আপনি আপ চলে আসতো, এরকম হতো। তো একবার কি হয়েছে, মামি না ছাগল পাচ্ছে না, তখন কিন্তু অভয়রা মামার বাড়ি যায়নি, সামার ভ্যাকেশন শুরু হওয়ার ঠিক আগে এই ইনসিডেন্টটা হয়েছে। তো খুঁজে মানে গ্রামগঞ্জে তো বুঝতেই পারছো, শ্মশান কবরখানার তো ওরকম কোনো বাউন্ডারি নাই, ছাগলটাকে শ্মশানের ওদিকে থেকে উদ্ধার করা হয়েছে। তো এটাকে টানতে টানতে মামি নিয়ে এসছে, নিয়ে আসার পর সব ঠিকঠাক ছিল, তো আস্তে আস্তে ওনার হেলথটা হঠাৎ ডিটোরিয়েট করা শুরু করলো, শরীর খারাপ, জ্বর, হ্যাঁ, গা গোলায়, বমি বমি। তো সবাই ভাবছে হয়তো গুড নিউজ। হ্যাঁ, আগে তো ওরকম এখন যেমন প্রেগা নিউজ কিট বেরিয়ে গেছে, তুমি কিট দিয়ে টেস্ট করে নাও, আগে তো ওইরকম না, আচ্ছা 2-3 মাস যেয়ে নিক, তারপর আর কি ডক্টর দেখালে বোঝা যাবে, তখন মানুষের ওয়েট করতো, তাই না? তো ভাবছে গা গোলাচ্ছে, হালকা হালকা জ্বর, খেতে পাচ্ছে না, তো বলছে ওরকম। আস্তে আস্তে না উনি না মানে এতটাই উইক হয়ে গেছেন, বিছানা থেকে উঠতে পারছে না, তো সবাই ভাবছে আর কি গুড নিউজই মেবি হবে। ওই সময় ধরো মামির এই শরীর অসুস্থতার ধরো 20 দিন কেটে গেছে, তখন অভয় এবং অভয়ের মা ইয়েতে গেছে, মামার বাড়ি গেছে। অভয় কিন্তু একই
তো মামার বাড়ি গেছে, যাওয়ার পর এই মামির সঙ্গে অভয়ের কিন্তু খুব সাক্ষতা ছিল, যেহেতু মামির দুই ছেলে না, অভয় যখনই আসতো দুইজনে খেলতো। যেহেতু দুজনে এত ভালো বন্ডিং তিনজনে, তো অভয়ের মাও যখন মানে ওনার বাবার বাড়ি যেত সবার জন্য গিফট নিল, পার্টিকুলারলি এই দুই ছেলে মানে বড় মামির দুই ছেলের জন্য গিফট নিতেন। আচ্ছা, ছোট মামি কিন্তু তখনও ছেলেপুলে হয়নি, হ্যাঁ, বিয়ে হয়ে গেছিল কিন্তু ছোট জনের ছেলেপুলে হয়নি। তো তখন মানে শরীর খারাপ শুনে অবভিয়াসলি না, ওনার যখন মানে একটা জিনিস দেখবে, যে আমার বাচ্চাকে ভালোবাসে, ধরো আমার মেয়েকে যে ভালোবাসে, তার প্রতি কিন্তু আমার ভালোবাসাটাও একটু অন্যরকম ভাবে থাকে না, ওর প্রতি ভালোবাসাটা হয়তো একটু বেশিই থাকবে, যেহেতু ও আমার বাচ্চাটাকে ভালোবাসে। তো যেহেতু ওই মামিও খুব ভালোবাসতো, কারণ অভয় যখনই যেত, দেখো শহরে কি হয়, আমরা প্লাস্টিকের খেলনা ঠেলনা পাই, কিন্তু হ্যাঁ আমার মামার বাড়ি গেলে যেটা অভয়ও করতো, এই মামি বানিয়ে দিত, স্পেশালি মাটির চুলা, মাটির কড়াই, মাটির পুতুল, এগুলি ইয়ে করতো। তো একটা এই যে যদিও ওরা ছেলে, বাট একটা এজ অব্দি না ছেলে মেয়ে কিন্তু প্রকারভেদ থাকে না। আমি মনে আছে ক্লাস 4 অব্দি ছেলে মেয়ে মিলে আমরা রান্নাবাটিও খেলেছি, পুতুলের বিয়েও দিয়েছি। হ্যাঁ, 4-এর পর একটু চেঞ্জ হয়ে যায়, আমরা ইনডোর গেমসটা একটু বেশি খেলতাম, যদিও আমি ব্যাট বলও খেলেছি, ক্রিকেটও খেলেছি, বাট ছেলেদের একটু আউটডোর গেমের প্রতি ঝোঁকটা বা নেশাটা বেশি হয়ে যায়। একটা এজ অব্দি কিন্তু ছেলে মেয়ে কিন্তু প্রকারভেদ থাকে না, সবাই কিন্তু খেলে। তো এই মামিও কিন্তু ওই তোমার মাটির পুতুল বলো, মাটির উনুন টুনুন ওগুলি দিয়ে বানিয়ে দিত, তো আরো বেশি একটা অ্যাট্রাকশন। তো যখন শরীর খারাপ শুনেছে না, তো অভয়ের মা গেছে, তো অভয়ও গেছে, গিয়ে দেখে মামি শরীর খারাপ এরকম করে পড়ে আছে, কুকাচ্ছে। তো বলছে ডাক্তার কেন দেখানো? বলছে ডাক্তার দেখাবো কি, মনে তো হচ্ছে খুশখুবরি আর কি, আসবে হয়তো নতুন আসতে চলেছে। তো বলছি নতুন আসতে চলেছে, উনি তো নতুন মানে অভয়ের মাই কিন্তু এই কথাটা বললেন যে ও তো প্রথমবার মা হচ্ছে না বৌদি, বৌদি তো এর আগেও দুই বাচ্চা হয়ে গেছে, কিন্তু এরকম অবস্থা তো বৌদির কোনোদিনও ছিল না, একটু ডাক্তারটা দেখিয়ে নাও না। তো যাই হোক, ডক্টর বলছে ঠিক আছে যাবো করে করে সেদিন রাত্রে মানে অভয়রা যাওয়ার ধরো 2 দিনের মাথায় সেদিন রাত্রে এত হেলথ ডিটোরিয়েট করলো, ভদ্র মহিলা কিন্তু ওই রাত্রে এক্সপায়ার করে গেলেন। ঠিক আছে, মানে অভয়ের মামার বাড়ির ঠিক অপোজিটে, মানে কান্নাকাটি বলো যাই বলো, অভয়রা তো সব শুনতে পাচ্ছে। আর একটা কথা তোমরা মানবে হয়তো যারা আছো, মানে আমি যেমন ক্লাস 3 অব্দি না মৃত্যু জিনিসটা আমাকে ওরকম ভাবে বোঝানো হয়নি, মানে আমার যেহেতু মানে আগে অত তো খুললাম অনেকেই বলতো না না, ইনফ্যাক্ট কেউ যদি পালিয়েও যেত, আমার মা তো, আমি যখন ক্লাস 8 অব্দিও পড়ি, কেউ পালিয়ে গেল আমাকে বলতো না মামা বাড়ি গেছে, ও পিসির বাড়ি গেছে, হ্যাঁ এরকম এরকম কিন্তু লুকানো হতো, এটা তোমরা অ্যাগ্রি করবে। ঠিক তেমনই ক্লাস 3-তে মানে আমিও ক্লাস 3-তে যখন মৃত্যু জিনিসটা বুঝতাম না, হ্যাঁ শরীর খারাপ হয়েছে আমাকে বলতো বড় ডাক্তারের কাছে নিয়ে গেছে, বা ওকে চিকিৎসা করাতে অন্য জায়গায় নিয়ে গেছে। অভয় মানে অভয় যখন কান্নাকাটি শুনলো, তো বলছি কেন ওদের বাড়ি থেকে কেন কান্নাকাটি করছে, হ্যাঁ বলছে না না মামির হয়তো শরীর খারাপ হয়েছে, ওটার জন্য বোধহয় তাড়াতাড়ি ডাক্তার ডাকতে হবে। ঠিক তেমনই, যেহেতু অনেক বছর আগের ঘটনা, এখনো কিন্তু গ্রামগঞ্জে ওই মানে 4 জন কাঁধে করেই কিন্তু শবদেহ নিয়ে যায়, তাই না? তো ওই যখন হরি বললো হরি, তারপর ওই খই দেন আরো অনেক কিছু ছিটিয়ে ছিটিয়ে মামিকে নিয়ে যাচ্ছে না, তো অভয় না তাকিয়ে যাচ্ছে। অবভিয়াসলি অভয়ের মামার বাড়ির থেকেও কিন্তু ওরা গেছে, যেহেতু এত ভালো রিলেশন ওদের সঙ্গে, হ্যাঁ অভয়ের মাও কাঁদছে, তো অভয় বলছে ও মা কাঁদছো কেন, হ্যাঁ হ্যাঁ মামি কি হয়েছে, মামি কি কোথায় নিয়ে যাচ্ছে? বলছে না মামির শরীরটা খুব খারাপ, তাই আমার কষ্ট হচ্ছে মামির জন্য, ওর জন্য কাঁদছি, মামিকে বড় ডাক্তারখানায় নিয়ে যাচ্ছে বলে মামিকে মানে গেছে। তো অভয় মানে হয় না একটা ওইটুকুনি বাচ্চা, সবার মুখ থমথমে খারাপ কষ্ট, ও ওই দুইটা ছেলে মানে ছোট ছেলেকে নেয়নি, বড় ছেলেকে মুখাগ্নি করতে নিয়ে যাওয়া হয়েছিল, ওইটুকুনি বাচ্চা ক্লাস 4-এ পড়ে, ছোট ছেলেটাকে নেয়নি। তো সবাই মানে কথা বলছিল, ইয়ে করছিল, সবাই ওয়েট করছিল, খাওয়া দাওয়া তো বড়দের মুখে তো রুজবে না, কিন্তু বাচ্চাগুলিকে মুখে তো কিছু দিতেই হবে, তাই না? তো ঠিক আছে ফাইন। অভয় কি করছিল, ওর মানে মাটির তোমার রান্নাঘরটা মাটির ছিল, আর ওদের যে লিভিং রুম মানে মানে যেখানে ঘুমোতো আর কি, শোয়ার রুমগুলি তোমার আধা ইট, হ্যাঁ আধা ইট আর আধা কাঁচা ওইরকম টাইপের, কিন্তু রান্নাঘরটা পুরোপুরি মাটিরই ছিল। তো ওই মাটির দাওয়াগুলি হয় না, দাওয়াগুলির মধ্যে এক্কা দুক্কা খেলছিল। তো ওর মারা আর কি অন্য জায়গায় কথা বলছিল, সবার তো মুখ থমথমে। তো হঠাৎ না দেখছে অভয় কার সঙ্গে কথা বলছে, তো ওর প্রথমে ওর ডিম্মা, হ্যাঁ বলছে তুই কার সাথে কথা বলছিস রে দাদু ভাই? তো বলছে আরে ওই মামি এসে গেছে তো, হ্যাঁ তুমি যে বলেছিলে মামিকে ডাক্তারখানায় নিয়ে গেছে, মামি তো এসে গেছে। বলছে কোন মামি? বলছে ওই যে মানে ওর বন্ধুই তো হয় না, 2 বন্ধু, বলে ওর মা যে গেছিল, কিন্তু মামির সাথে ওকে গো, ওকে তো দেখিনি, ও কি মামির বোন? ও তো আকাশ থেকে পড়েছে, বলছে তুই কোন মামির কথা বলছিস?
আরে এই যে চারজন যে বললে না তোমরা নিয়ে গেল বড় ডাক্তার এখানে, ওই মামির কথা, ওই মামি আমাকে ডাকছে, অভয় অভয় বলে ডাকছে, মানে অভয় যে নাম ওই নামে নাকি ডাকছে। তো বলছে কি দেখতে কি দেখছে, ওরা তো ভয়ে সে সঙ্গে সঙ্গে অভয়কে ঘরে ঢুকিয়েছে। হ্যাঁ, তো ঢুকে না ওর মা বলছে কি উল্টা পুল্টা কথা বলছিস, মামি এত তাড়াতাড়ি থোড়ি না সুস্থ হবে, মামিকে তো এখন হয়তো সপ্তাহ 10 দিন থাকবে, এমনও হতে পারে আমরা যাওয়ার পরে মামিকে ডিসচার্জ দেয়, বাচ্চাটাকে তো বোঝাতে হবে না। তো বলছে দূর তুমি কি যে বলো মা, তুমি কিচ্ছু জানো না, ওই দেখো না, আচ্ছা মামি এত বড় ঘুমটা কেন দিয়ে রেখেছে গো মা, হ্যাঁ আমি কি মামিকে চিনি না, মামি এইটুকুনি কপাল অব্দি ঘুমটা দিয়ে গেছে, আর মামির সঙ্গে মেয়েটা কি ছিল গো, মামির বোন এসছে, আরেকটা মাসি এসছে, তো না ঠিক বুঝতে পারছে না নাকি হ্যালোসিনেট করছে না কি করছে। ঠিক আছে, বাচ্চা মনের কথা শুনে ওরা কিন্তু এই কথাটাকে বেশি পাত্তা দেয়নি। তারপর আরেকটা কি হলো, অভয় এই প্রথম সিমটমস যেটা আগের বারও বলেছি, ওর নাক দিয়ে কিন্তু সেদিন ব্লিডিং হওয়া শুরু করলো, টপ 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 রক্ত পড়া শুরু করলো। ঠিক আছে, তো সবাই তো ভয়, এখন কে কি করবে, ওই নাকে যে জল টানে ওই জল টানিয়ে টানিয়ে ওকে না একটু ঠিক রাখা হলো। ফাইন, পরের দিন কি হয়েছে, ওদের তো রিচুয়াল শুরু, দুটো বাচ্চাকে যেহেতু ওর মার মাতৃ বিয়োগ হয়েছে, এখন ছোট হলেও তো রিচুয়ালস গুলি পালন করাতেই হবে না, ওরা তো আসছে না, তো ওর মাকে বলছে মা ওরা কেন আসছে না, আমি যাই ওদের বাড়ি খেলতে চাই, বলছে না না ওর মা নেই, ওর মার অসুখ, এরকম করে যাস না। তো বলছে ওরা কি করবে, আমি যাই না, ওই মানে বাচ্চা মন তো বুঝতেই পারছো। তো ওর ধমক দিয়ে বলছে চুপচাপ করে খেলো। তো কি হয়েছে, ওই যে মাটির বাসনগুলি যে মামি বানিয়ে দিয়েছিল, ও আবার মামার বাড়িতেই রেখে যেত, আবার এসে এসে মামার বাড়িতেই খেলতো। হ্যাঁ, আবার নতুন এক প্রস্ত মামি আবার বানিয়েও দিতেন। তো বলছে যে এবার তো মামি আমাকে বানিয়ে দিতে পারলোই না, মামি তো আগেই হসপিটালে চলে গেল, ঠিক আছে আমি যখন নেক্সট বার আসবো মামি আবার বানিয়ে দেবে। তখন হঠাৎ আবার শুনছে দেখি অভয় কার সঙ্গে কথা বলছে। এখন সবাই তো দেখো রান্নার বাড়ি নিয়ে ব্যস্ত, ওই বাড়িতে এমন একটা মিসঅ্যাপ হয়ে গেছে, ওদের কি দরকার আছে, ওদের তদারকি করতেও অনেকে গেছে, কিছু দরকার হলে বলো আমি ইয়ে করে দেবো। তো দেখে অভয় কনস্ট্যান্টলি কথা বলে যাচ্ছে, তখন অভয়ের মা বলছে তুই কার সাথে কথা বলছিস, ওই দেখো বলে, ওই দেখো মামি এসছে, মামি বলছে, মামির যে ছোট ছেলে বিট্টু, ধরো নাম দিয়ে দিচ্ছি, বলছে মামি আমাকে বলছে বিট্টুকে ডেকে নিয়ে আসতে। বলছে কোন মামি, আরে বিট্টুর মা মামি, আমাকে যে এই যে খেলনাগুলি যে বানিয়ে দিয়েছে ওই মামির কথা বলছি, বলছি যে ওই বিট্টুকে ডেকে নিয়ে আসতে, মানে ছোট ছেলের কথা। বলছে তুই কি বলছিস এসব, বলছে সত্যি মা, দেখো ওই দেখো আবার সেই মাসিটাও দাঁড়ানো মামির সাথে, আর বলছে আমাকে বিট্টুকে ডেকে নিয়ে আসতে, হ্যাঁ আমাকে বলেছে আরো খেলনা বানিয়ে দেবে, আমি তো বলছিলাম যে মামি আবার ঠিক হয়ে আসলে আমাকে আরো খেলনা বানিয়ে দেবে, কিন্তু মামি বলেছে আমাকে দেবে কিন্তু আগে বিট্টুকে ইয়ে করে নিতে, কিন্তু ওই যে মাসিটা খালি বড় বড় চোখ করে ভয়ঙ্কর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকে। কথা বলতে বলতে আবার দেখি এরকম করে আস্তে আস্তে রক্ত আসা শুরু করলো। অভয়ের মা তো মানে ভূত পেরত ছেড়ে দাও, ছেলের হঠাৎ নাকে, একই ছেলে বললাম, নাকে হঠাৎ রক্ত কেন আসছে, ও তো ভয় পেয়ে গেছে উনি। হ্যাঁ, আবার জল টানা দিয়েছে, তোর মাকে বলছে মা আমার মনে হয় আমি চলে যাই, গিয়ে ডক্টর দেখে, এটার হঠাৎ হঠাৎ নাক দিয়ে কেন মানে রক্ত আসছে। তো বলছে ঠিক আছে একটা কাজ কর, মাত্র মৃত্যুটা হয়েছে, 4 দিনের দিন না হয় তোরা চলে যাস, যেহেতু তোদেরকেও তো খুব ভালোবাসতো, 4 দিনের কাজটা হয়ে যাক তারপর চলে যাস তোরা। ঠিক আছে, ওই দিন রাত্রেবেলা ওদের না একটা কুয়া পার ছিল, হ্যাঁ পাতকুয়া যে বলে, পাতকুয়া ছিল। তো রাত্রেবেলা না অবশ্য সন্ধ্যাবেলা ওকে কিন্তু এখন চোখে চোখে রাখা শুরু করলো, যেহেতু উল্টা পুল্টা কথা বলছে এবং নাক দিয়ে রক্ত বেরোচ্ছে। আবারও দাওয়ায় না দাওয়ার থেকে খানিকটা গিয়ে ওদের পাতকুয়াটা, যেহেতু গ্রামের এলাকা বুঝতেই পারো সবকিছু একটু দূরে দূরে থাকে, পাতকুয়াটা। তো বলছে যে ইয়ে অভয় বলছে যে ও মামি তুমি ওখানে কেন দাঁড়িয়ে আছো, ঘরে আসো না। হ্যাঁ, আমি সবাইকে বলি যে তুমি হসপিটাল থেকে চলে এসছো, কেউ বিশ্বাস করে না, তুমি ঘরে আসো, তাড়াতাড়ি আসো, ঘরে আসো, ঘরে আসো বলে ডাকছে। আবার কারে ডাকছিস রে, বলছে ওই দেখো মামি আর ওই মাসিটা দাঁড়িয়ে আছে, মাসিটা আমার দিকে এরকম করে তাকিয়ে আছে, আর মামি বলছে খালি বিট্টুকে ডেকে নিয়ে আসতে। আমাকে এখন তো মামিও আমাকে বকা ঠকা শুরু করছে, মামি তো আমাকে কোনোদিনও বকা দিত না, আমাকে কিরকম করে চোখ পাকিয়ে বলছে, আমি তো বিট্টুকে আমি আমি কেন ডেকে নিয়ে আসছি না, আমাকে বকা ঠকা দিচ্ছে। তা আর না হালকা হালকা জাস্ট একটু একটু ব্লিড আসা শুরু করলো, ওরা আবার ভয় পেয়ে গেল। ঠিক আছে, মানে কি করবে বুঝতে পারছেন, আবার জল টানা, মানে জল টানা আগে কিন্তু পট করে মানে যেহেতু গ্রাম্য এলাকা, ডাক্তার কোথায় পাবে, ও জল টানা শুরু করলো। তো বলছে ঠিক আছে আমাদের ওই পার্শ্ববর্তী যে আছে সামনে, ওর কালকে না হয় দেখিয়ে নিয়ে আসবো। ওই দিন রাত্রেই না ঘটলো আরেকটা ঘটনা।
অভয় কিন্তু দেখো ওর মা বড় করেছে, ওনার ছেলের ব্যাপারে ওনার থেকে তো ভালো কেউ জানে না। হঠাৎ রাত্রেবেলা মধ্যরাত্রে দেখে ছেলে নেই কোথায়, খোঁজ 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 গিয়ে দেখে পাতকুয়ার ওখানে দাঁড়িয়ে চোখ বন্ধ করে সমানে অনর্গল কথা বলছে, আমি বিট্টুকে ডেকে দেবো তো, আমি ডেকে দিচ্ছি, তুমি খেলনা দেবে তো, তুমি কিন্তু অত বড় বড় চোখ করে, চোখ বন্ধ, বড় বড় চোখ করে কিন্তু আমাকে তাকাবে না, আমার ভয় লাগে না বুঝি, এরকম করে বলছে। এটাকে তো টেনে টেনে নিয়েছি, তখন ওর দিম্মা বলছে এটা না আমার মনে হচ্ছে না তোর ছেলে, আর এদিকে কিন্তু নাক দিয়ে ফোটা ফোটা হালকা হালকা রক্ত আসা শুরু করেছে। তোর ছেলের আমার মনে হচ্ছে না, একটা ডাক্তার কালকে আমি ওকে ঝাড়াতে নিয়ে যাব। ঠিক আছে, তো ঝাড়াতে নিয়ে গেছে, ঝাড়ানোর সময় যে যে বেজের কাছে গেছে, বেজ বলছি সরি, ওঝার কাছে গেছে, হ্যাঁ, ওঝা বলছে যে তোমার ছেলের উপর তো পুরো দৃষ্টি পড়ে গেছে, তাও একজনের না দুজনের। তো বলছে এরকম এরকম, ওই আপনি তো জানেনই ওরকম বউটা মারা গেছে, তো ও বলছে ওকেই দেখতে পাচ্ছে, বলছে ও ঠিকই বলছে, ও তো ওর কাছে আসছে, আর কাক কি বলছে, বলছে এরকম বিট্টুকে ডেকে দিতে। বলছে তাহলে তো বিট্টুর উপরে হাওয়া লাগার পুরো বিট্টুকে বলবি সাবধানে রাখতে, ওর মা বলতে বিট্টুকে টানছে। ঠিক আছে, তো বলছে আরেকটা মহিলাকে তো দেখতে পায়। তো বলছে আমি না ওদেরকে বলেছিলাম যে একবার বউটাকে নিয়ে আসতে, আমি তো থান ছেড়ে উঠতে পারি না, থান ছেড়ে উঠলেও আমার কোনো কাজ নেই, আমার এই থানেই ঝাড়ফুঁক করতে হবে, বলেছিলাম নিয়ে আসতে, আমার তো তখন থেকে এই সন্দেহ, জবের থেকে শ্মশানের থেকে ছাগলটা নিয়ে আসছে, আমার তো তখনই সন্দেহ হয়েছিল যে ওর উপর কোনো হাওয়া ঠাওয়া লেগেছে। তো তুই ঠিক আছে আমি ঝাড়ি ঠেড়ে দিলাম, তুই ইমিডিয়েট তোর ছেলেকে নিয়ে চলে যা। হ্যাঁ, তো ঠিক আছে, উনি মানে অভয়ের মা অভয়কে নিয়ে কিন্তু সেই দিনই ওই স্থান ত্যাগ করে চলে এসছেন। ঘটনা শেষ? না, ঘটনা এত তাড়াতাড়ি শেষ হবে বলো? একদমই না। ওই ওঝা বলেছিল যে অভয় কিন্তু, অভয়ের মধ্যে এমন কিছু আছে, ও কিন্তু যেমন পজিটিভকে অ্যাট্রাক্ট করবে, মানে দৈবিক এনার্জিকে অ্যাট্রাক্ট করবে, তার থেকে বহুত গুণ বেশি নেগেটিভ এনার্জি কিন্তু ওর প্রতি অ্যাট্রাকশন হবে। বলতে পারো যে ওকে মিডিয়াম হিসাবে যদি কাজ করাও খুব ভালোভাবে কাজ করবে, ওর উপর আত্মা নামানো যাবে, যেটা ওঝা বলছে, ওর উপরে কিন্তু আত্মাও নামানো যাবে। তো ওর মা তো ভয় পাওয়া শেষ, আমার একমাত্র ছেলে, বলছে তুই এই তাবিজটা তাহলে, একটা মানে মাদুলি দিয়েছেন, বলছেন এটা আজীবন পরে রাখতে হবে, এবং কোনো ওষুধ বাড়ি শ্রাদ্ধ বাড়ি যাওয়া যাবে না, হয়তো নিজের ভুলবশত চলে গেল, সঙ্গে সঙ্গে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে ঠাকুরের চরণে স্পর্শ করে আবার লাগাতে হবে। যদি এটা ছোঁয়াছোতা লাগে, আর যদি তোমার ছেলের ওইরকম জায়গায় চলে যায়, তাহলে কিন্তু ওই যে নাক দিয়ে রক্ত, মানে এটা ওর আসবেই, নাক দিয়ে রক্ত আসবে। আরো এক দুটা উনি বলেছিলেন, হ্যাঁ ওর কিন্তু চোখ লালও হয়ে যেত, প্রচন্ড লাল হয়ে যেত। তো এই সিমটমস গুলি ওর আস্তে আস্তে ধরা পড়েছে। আরো তো ঘটনা আছে 4-5টা, তখন মানে বলবো, যেরকম আমাকে পাঠিয়েছে। প্রথম কিন্তু নাক দিয়ে রক্ত ব্লিডিংটাই শুরু হয়েছিল। ঠিক আছে, গেছে, অভয়ের মারা তো চলে গেছে, কিন্তু ওই মামি কিন্তু ওখানেই থেমে থাকেনি। ওই মামিকে শুধু অভয় না, ওই পাড়ার একাধিক মানুষ দেখেছে, এবং ওখানে রিচুয়ালস করতে ওরা বাধ্য হয়েছে। এখন বলছি কি দেখেছে। তো বিট্টুদের বাড়িতে ওরা ঢুকতে পারছিল না, ওই সোলটা, এটা অনেকে বলে যে মায়া ত্যাগ করে যেতে পারে না আপ টু শ্রাদ্ধ অবধি, কিন্তু হয়তো যেহেতু 2 বাচ্চা ছিল, এবং আমি বলেছিলাম একাধিকবার বলি, মাদের কিন্তু মরে গিয়েও শান্তি নেই, ওদের একটা টেনশন থাকে যে ওদের পরে বাচ্চাগুলির কি হবে, ওই টেনশনে কিন্তু আত্মারা কিন্তু মুক্তি মানে পায় না, নাকি নিজেরাই পেতে চায় না, আই এম নট শিওর। যাই হোক, কিছু একটা তো ওদের বাড়িতে হয়তো আগেই বাঁধানো ছিল, ওরা কিন্তু গৃহে প্রবেশ করতে পারতো না। কিন্তু স্পষ্ট বিট্টুর ঠাকুমা, মানে সে যে মৃতা যে মামি, তার শাশুড়ি শুনেছেন বিট্টুর নাম ধরে প্রতি রাত্রেও 2বার করে ডাক দেয়, ওর মায়ের গলা পুরাপুরি বোঝা যায়। এই কথাটা যখন আস্তে আস্তে বার হলো, পাড়া প্রতিবেশীর মানুষ কিছু কিছু এসে, যেমন 2-3 জন নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করলো। যেমন অনেক সময় কি হতো, যেমন মানে এই বিট্টুদের বাড়িতে খাওয়ার জলের ওরকম মানে জলটা আর কি অতটা ছিল না বলে, পাশের বাড়ি মানে ওই পাড়েরই এক বাড়িতে নতুন টিউবওয়েল দিয়েছিল, খাওয়ার জল কিন্তু ওই টিউবওয়েল থেকে ভরে নিয়ে আসতো। এই বিট্টুর মাও যেত কিন্তু খাওয়ার ওই বোতল বলো বা ওই যে কলসি বা ওই জগ, স্টিলের জগ, গুলো ভরে ভরে নিয়ে আসতো। তো একদিন ওই সন্ধ্যা হবে, ভদ্রমহিলা কেউ তো ছিল না, সবাই সন্ধ্যা দিতে ব্যস্ত, উনিও জল টল ভরে হাত পা ধুয়ে সন্ধ্যা দেবে ঠাকুর ঘরে। হঠাৎ না ওনাকে ডাকছে, হ্যাঁ ও দিদি এক বোতল জল দাও না, খুব তেষ্টা পেয়েছে। তো বলছে এই দাঁড়াও, হয়ে গেছে দিচ্ছি, দাঁড়াও, এরকম করে টিউবওয়েল তো এরকম পাম্প দিতে দিতে হঠাৎ না ওনার মনে হলো গলাটা না চেনা চেনা, হ্যাঁ কার গলা শুনলাম, এরকম করে তাকিয়ে দেখে স্পষ্ট ওনাকে দেখেছেন, কিন্তু মানে আমি যেমন একটা প্রমিনেন্ট ফিগার ওরকম না, ট্রান্সপারেন্ট একটা শেপে, কিন্তু উনি মামি, মানে ওনার কাছে জল চাইছে, এবং উনি
স্টিল ওখানে দাঁড়িয়ে আছে ও, মানে উনি তো এটা দেখে বাবা গো মা গো বলে, বাবা গো মা গো বলে উনি দে ছুট দেওয়ার পর তো ঘরে গিয়ে এইসব কথা বললো। এই ছিল একটা ঘটনা। নাম্বার 2 ঘটনা, ওদের পাড়ারই একজন এই মামি, মানে পাড়া তুতু ভাসুর যাকে বলে, দাদা দাদা বলে সম্বোধন করতো। তো উনি কোনো মানে কাজ থেকে ফিরছিলেন, এবং গ্রাম্য এলাকা তো সবাই তাড়াতাড়ি ঘরে ঢুকে যায়, রাস্তাঘাট ফাঁকাই থাকে, মাটির রাস্তা। উনি না আস্তে আস্তে আসছেন, তো হঠাৎ পিছন থেকে শুনে, ও দাদা দাদা দাদা, কে কার গলা রে? হ্যাঁ, উনি না পেছন ঘুরিনি, তো বলছি কে গো? অন্ধকারও ছিল, কে গো? বলছে বিট্টুকে ডেকে দেন না, বিট্টুকে, ওনার ছোট ছেলের কথাই বলছে, বিট্টুকে ডেকে দেন না, বিট্টুকে দেখি না কবে থেকে, বিট্টুকে ডেকে দেন না। যখন বিট্টুর কথা বলেছে, আর ওর গলা তো উনি বুঝতেই পেরেছেন, গ্রামের মানুষ তো বুঝতেই পারো, একে অপরের অনেকটাই ক্লোজ ছিলেন, এক একজন এক একটা বাড়ি আরেকটা বাড়ি রিলেটিভের মতোই ছিলেন। উনি সঙ্গে সঙ্গে দৌড়িয়ে বলছে আজকে বিট্টুর মা আমাকে ডেকেছে, বলছে বিট্টুকে দেখে দিতে, বিট্টুকে দেখে দিতে। এগুলি তো আস্তে আস্তে রাষ্ট্র হচ্ছে। মারাত্মক ঘটনা কখন ঘটেছে, এই বাড়ির একজন, মানে হয় না দেখবে পাড়ার মধ্যেও কিছু কিছু বউদের মধ্যে বন্ধুত্বটা খুব ভালো জমে যায়। তো এই মামিরে এক সই ছিল, ও তো কাঁদতে কাঁদতে অবস্থা শেষ, ওর মানে মামি মারা যাওয়ার পর প্রচন্ড কেঁদেছে বেচারি। একদিন কি করেছে, কাঁদো আর যাই করো, সংসারের কাজ তোমার করতেই হবে, সেটা দিয়ে তুমি ছুটি ছাটা পাবে না, হ্যাঁ, বউদের এই অবস্থায়। তো উনি মানে রান্না করছেন, তো যাই হোক, ওনার ওই ভাতের ফ্যান যে আছে না, ফ্যানটা না ওই গরু, আমি তো বললাম দেশ বাড়িতে তো গরু সবার খানে থাকে, তো মাটির এত বড় বড় পাত্র থাকতো, হ্যাঁ, ওটার মধ্যে আর কি রেখে ওদের গরুকে দিতে পারে। তো উনি ওই মাঠটা রেখে না ওই মানে মাটির পাত্রটা রাখতে যাবে, ইন দ্যাট টাইম স্পষ্ট, মানে উনি একটা ঠান্ডা একদম পুরো এই হাতের মধ্যে ঠান্ডা একটা স্পর্শ, এবং ওর নাম ধরে বলছে ভাই বিট্টুকে ডেকে দে না, কেউ আমাকে বিট্টুটাকে দেখাচ্ছে না, একটু বিট্টুকে দেখে দে না। খালি বড় ছেলে কিন্তু আছে, কিন্তু বড় ছেলের না, ওই ছোট ছেলের মধ্যে মোহটা আটকে রয়েছে। এই কথা যখন রাষ্ট্র হলো, এবং আফটার শ্রাদ্ধ শান্তির পর একটা মানে ওদের বাড়ির মধ্যে একটা ইয়ের মধ্যে বসেছে, হ্যাঁ, একটা সভার মতো বসেছে, যারা যারা আর কি ওর মামিকে ফিল করেছে এবং অভয়ের কথাও বলেছে, তখন মানে বললো যে না, একটা রিচুয়ালস পারফর্ম করতে হবে, অতৃপ্ত আত্মা। তো ওঝা, তো আমি বললাম থান থেকে তো উনি আসতে পারেন না, তো তো ওঝা বললো যে আমি এরকম একজনকে চিনি, সে তোমার বাড়িতে যজ্ঞ করে পুরো বাড়িটা বাঁধিয়ে দেবে, অলরেডি তোমার বাড়ি বাঁধানো আছে, কিন্তু ওর যে অ্যাট্রাকশনটা, ওই অ্যাট্রাকশনটা যাতে চলে যায়, ও যাতে মুক্তি পেয়ে যায়। ওঝা থানে বসে একটা কথা বললো, যে তোমার বৌমাকে আমি বলেছিলাম, মানে শাশুড়িকে বলছে তুমি একবার এসে ঝাড়িয়ে দিয়ে যাও, তুমি তো বললা নতুন খবর নতুন খবর, কোনো নতুন খবর ছিল না, ওই শ্মশান থেকে আসার সময় এক আত্মা তোমার বউয়ের পিছা নিয়েছিল, তাও সেই আত্মা যে ওই শ্মশানের ওদিকে যে মানে এমন একটা গাছ আছে যেখানে একাধিক মানুষ আর কি নিজের প্রাণ নিজে নিয়ে নিয়েছে, এক একটা অভিশপ্ত জায়গা থাকে, মানে মানুষের যদি নিজের প্রাণ নিতে যায় না, পার্টিকুলারলি ওই জায়গায় গিয়েই প্রাণটা নেয়। তো ওরকমই এক ফিমেল আত্মা কিন্তু তোমার বউয়ের ধরেছিল, এবং ওই কিন্তু তোমার বউকে তো নিয়েছে, এখন তোমার বিট্টুর উপর চোখ। আরেকটা জিনিস বলেছিল, যেহেতু বড় ছেলে মুখাগ্নি করেছিল নিজের মায়ের, মোহটা কেটে গেছে, ছোট ছেলে তো যায়ওনি শ্মশানে, ছোট ছেলের প্রতি অ্যাট্রাকশনটা পুরোপুরি রয়ে গেছে, বুঝেছো? তো ওটার জন্য খালি বিট্টু 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 করতো, বিট্টুর সোলটাও নেওয়ার জন্য ইয়ে করছিল, তো বলছে দুটাকেই ইয়ে করতে হবে, না হলে কিন্তু বিট্টুর প্রচন্ড বিপদ আছে। তো যাই হোক, যা যা রিচুয়ালস করার তো করেছে। পরে অবশ্য মামিরও প্রেজেন্স ফিল করেনি, আর সেই আত্মা যেটা অভয় বলতো কোন মাসি এসছে কোন মাসে আসছে, অ্যাকচুয়ালি ওই মানে অভয়ের সেই মামিকে কিন্তু শেষ করেছে, এবং পরে আস্তে আস্তে সবাইকে নেওয়ার ফোন দিয়ে আসছিল আর কি। তো যাই হোক, এই ছিল অভয়ের একটা প্রথম ঘটনাটা। সেকেন্ড আরো ঘটনা আছে ওর পিস্তত দাদার সঙ্গে, ওর সেমিনারে গিয়ে হয়েছে, ওর এক মাসির বাড়ি, মানে কি কি হয়েছে অভয়ের জীবনে, এটা তো যা শুরুবাত করলাম। নেক্সট স্যাটারডে আরেকটা অভয়ের চ্যাপ্টার নিয়ে আসবো। কেমন লাগলো? এটা একটা কাইন্ড অফ সিরিজ হয়ে যাচ্ছে না? এই প্রথমবার কিন্তু কেউ আমাকে এরকম করে, আজ 5 বছর হতে চললো, জুন মাসে 5 বছর হয়ে যায় ক্রিসমাসের পার্টি। তো অ্যাকচুয়ালি কি হয় ব্যাপারটা বলো তো, ওয়েস্ট বেঙ্গলেরই ঘটনা, এবং আমাদের না ছোটবেলায় একটা লাইফ আলাদা থাকে, বন্ধুদের সঙ্গে, বন্ধু বান্ধবের সঙ্গে। সত্যি কথা বলতে গেলে তখন মনে হতো কবে বড় হবে, কবে হবে বড় হবো, পরীক্ষা দিতে ভালো লাগে না, বাট আমি এখন মিস করি, কারণ বড় হওয়ার পর বুঝেছি পরীক্ষার থেকেও বহুত বড় বড় জিনিস লাইফে ওয়েট করে থাকে, যেটা মানে কি বলবো, চাই মানে ইউ হ্যাভ টু ফেস, ঠিক আছে? তো এই অভয় যখন চাকরিতে জয়েন করলো, ডেফিনেটলি ওই কলেজের বন্ধু যাদের সঙ্গে একটু হ্যাং আউট করতো, যেখান থেকে বেরোতো, ঘুরতো ফুরতো, পিকনিক করতো, এক দুইয়ের জন্য ডে ট্যুরে চলে যেত, ওইগুলি তো আর হয় না। যখন তুমি
একটা প্রফেশনাল ফিল্ডে ঢুকে যাও, তখন দেখবে জীবন থেকে হয়তো ওই এন্টারটেনমেন্টের জিনিসটা আস্তে আস্তে কিন্তু গায়েব হয়ে যায়। আমার সঙ্গে তো হয়েছে, আমি জানি যারা আমার এজের বা যারা প্রফেশনাল লাইফে ঢুকে গেছে বলবে হ্যাঁ একদম সত্যি কথা বলেছে রুমকি। তো ক্রিসমাসে তো জেনারেলি সবার ছুটিই থাকে। তো ওই বন্ধু, ছোটবেলার বন্ধুরা বলছে যে মানে এই বন্ধুর বাড়িতে, ছোটবেলার বন্ধু মানে ওই 9-10-এ কোচিং দেন, একসঙ্গে কলেজ, একটাই স্ট্রিম ছিল, একই স্ট্রিম ছিল, ওদের বাড়িতে প্রায়শই কিন্তু ওরা যেত, ওই পিকনিক করতো ছাদের উপরে। আজকাল তো দেখো রেস্টুরেন্টে চলে যাই, পাবে যাইনি, রেস্টুরেন্টে গেছি, হ্যাঁ রেস্টুরেন্টে চলে যাই, গেট টুগেদার করি, বাট আগে ছাদের উপরে করতাম। হ্যাঁ ছোটবেলায় আমিও ছাদের উপর, তুমি ওই যে আমাদের যে বলি মকর সংক্রান্তিতে আমাদের যে মেরামেরি বলে বা উরুকা পিকনিক আমরা ছাদের উপর করতাম, আগে তো এটাই হতো না। তো ও অভয় যারও চাকরি জয়েন করার 1-1.5 বছর হয়ে গেছে, তো বন্ধু বলছে আয় সবাই মিলে আমাদের ছাদের উপর পিকনিক করবো। হ্যাঁ বলছে ঠিক আছে খুব ভালো, ওই নাইটটা ওইখানে স্টে করবে আর কি, ঠিক আছে খুবই ভালো কথা। তো অভয় তো খুবই মানে রাজি হয়ে গেছে, মোটামুটি যারা ক্লোজ ফ্রেন্ড ওরা সবাই বলছে ঠিক আছে আমরা চলে আসবো। তো এসে আসার পর অভয় যখন ঢুকেছে, আচ্ছা অভয়ের একটা প্রবলেম আছে, যেটা অভয়ের আরো তো 5টা ঘটনা শোনাবো, প্রত্যেকটা ঘটনায় সিমটমস ও পেয়ে যায়। ওর নাক দিয়ে কিন্তু ও যখন মানে কোনো নেগেটিভ এনার্জির সংস্পর্শে আসে, ওর হঠাৎ করে না নাক দিয়ে টপ টপ করে ব্লিডিং হওয়া শুরু করে। অনেকে বলে ড্রাইনেসের জন্য, সব আছে, সব প্রথম পার্ট সেকেন্ড পার্টে তোমরা সবই শুনবে। কিন্তু হ্যাঁ এই জিনিসটা ও এখন বুঝে গেছে, যখন ও নেগেটিভ এনার্জির সংস্পর্শে আসে ওর কিন্তু মানে হালকা হালকা করে নাক দিয়ে ব্লিড হওয়া শুরু করে। আচ্ছা ওদের কিন্তু বিল্ডিংটা ও বন্ধুরই, অভয়ের বন্ধুর, ধরো আমি প্রবীণ বলে দিচ্ছি, প্রবীণেরই মানে বিল্ডিংটা, ঠিক আছে ওর বাবা দাদু বানিয়েছে, হ্যাঁ পিসির বিয়ে হয়ে গেছে, বাবা এক সন্তান, পুরো বিল্ডিং ওরা ছাদের উপর পিকনিক করবে। প্রবীণদের ঠিক পাশেই একটা বিল্ডিং, ওরাও বিল্ডিং বানিয়েছে কিন্তু 2 ভাই, ফার্স্ট ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে এক ভাই থাকে, ফার্স্ট ফ্লোরে এক ভাই থাকে, আর তোমার পরের ছাদটা আর কি সবাই ইউজ করে আর কি। তো এই বাড়ি খুব প্রসিদ্ধ, যেহেতু আমি বললাম আগে তোমার অভয় ফ্রিকুয়েন্টলি ওদের বাড়ি যেত, এই বাড়ির প্রসিদ্ধ হলো ঝগড়া, ঠিক আছে পাশের বাড়ির কথা বলছি, প্রবীণদের পাশের বাড়ি প্রচন্ড ঝগড়া ফেমাস। কেন বলছে হয়তো ভাবে যে রুমকিতে ঝগড়া আবার কি করে ফেমাস হয়, হ্যাঁ যখনই এই বাড়ি মানে প্রবীণদের বাড়িতে অভয়রা যেত, ওই পাশের বাড়ি মানে ঝগড়া, মানে কোমর কেচে ঝগড়া, মানে 2 ভাইয়ের বউয়ে নিয়ে ঝগড়া, 2 ভাই নিয়ে ঝগড়া, মানে কুট কাচালে এই বাড়িতে লেগেই আছে। তো গিয়ে দেখে গ্রাউন্ড ফ্লোরে লাইট জ্বলছে, উপরের ফ্লোরে লাইট বন্ধ এবং ছাদটা অন্ধকার। তখন না মানে হয় না যে এতদিন তো শুনেছে, অনেক বছর পর বন্ধুর বাড়িতে গেছে, তখন অভয় না হেসে হেসে বলছে কি রে ঝগড়াঝাটি এখনো হয় না বন্ধ হয়েছে? তো হচ্ছে ছাড় তো ওদের কথা, হ্যাঁ বাদ দে, ছাড় ছাড় ছাড়, কনসেন্ট্রেট কর, আমরা পার্টি করতে এসেছি, পার্টি করবো, হ্যাঁ এদের কথা বলে কি লাভ। ঠিক আছে ফাইন, ঝগড়াঝাটি যা হওয়ার হয়েছে, সবকিছু ঠিক রেখে ওরা এনজয় করছে। হ্যাঁ একটা কথা বলছি, ওখানে তো মিউজিক চালিয়েছে, যেহেতু একটা রেসিডেন্সিয়াল এরিয়া, ঠিক আছে হ্যাঁ এখন যদি অ্যাপার্টমেন্ট হতো একটু বেশি সাউন্ড দিলে এই এত জোরে কেন চালিয়েছো, অনেক রকম কমপ্লেন চলে আসে, বাট রেসিডেন্সিয়াল এরিয়াতে কিন্তু এরকম হয় না, বরং আমরা এনজয় করি। অন্য বাড়িতে যদি ফুল সাউন্ডে গান চলাতো না, আমরা তো ঘরে নাচতে থাকতাম, এই অনেক জোরে গান বাজিয়েছে। তো এটা এরকমই, মানে তখনকার হয়তো পরিস্থিতিটা বা পরিবেশটা এরকম ছিল। পার্টিকুলারলি অভয় একটা জিনিস শুনতে পাচ্ছে, ওই যে ঝগড়াঝাটির আওয়াজ, যে ও যেমন গান চলার মাধ্যমে ঝগড়াঝাটি শুনছে এবং স্পষ্ট শুনতে পাচ্ছে একজন মহিলা কান্না করছে। তখন না অভয় বলছে দাঁড়া তো, আবার কি ওই বাড়িতে ঝগড়া লাগলো? তখন পট করে প্রবীণ বলছে ঝগড়া লাগার কেউ মানুষ নেই, হ্যাঁ তুই কনসেন্ট্রেট কর, ওই বাড়িতে তাকানোর দরকার নেই, আমরা ওই বাড়িতে তাকাইও না। বলছে কেন তাকাস না, তোদের সঙ্গে ঝগড়া? বলছে না না ঝগড়া না, ভালো লাগে না, দেখ না অন্ধকার হয়ে থাকে, ওই জায়গাটা দেখতে ভালো লাগে না। ও কিন্তু ডিসক্লোজ করছে না পুরো ব্যাপারটা, হ্যাঁ তো ও গানের মাধ্যমে, গান যে চলছে লাউড সাউন্ডে, কিন্তু ও কিন্তু স্পষ্ট শুনতে পাচ্ছে কেউ ঝগড়া করছে আর কোনো মহিলা কান্নাকাটি করছে। তো হঠাৎ ও ছাদের মধ্যে দেখলো মানে একটা মহিলার অবয়ব, সঙ্গে মানে বোঝা যাচ্ছে যে 2জন মহিলা কিন্তু ছোট, একজন ছোট মানে হয়তো বাচ্চাই ধরে নাও, বাচ্চা মানে ছায়া টাইপের দাঁড়িয়ে আছে, হ্যাঁ অ্যান্ড বোঝা যাচ্ছে মুখটা ছাদের দিকে। তো অভয় প্রবীণকে বলছে ওই দেখ ওখানে ছাদের মধ্যে দাঁড়ানো, তুই বলছিস তাকাতে না। বলছি কি বলিস, কে দাঁড়ানো, এই ছাদের উপর তো কেউ ওঠে না, বলে এরকম করে যেই তাকিয়েছি দেখে কেউ নেই। বলছে ওই তোর হ্যালুসিনেশন হচ্ছে, ওই ছাদের দিকে তাকাস না, বাদ দে ছাড়। তো একটা জিনিস তোমাদেরকে বলে দিই, কোল্ড স্পট, কোল্ড স্পট মানে কি জানো তো, মানে কিছু কিছু হন্টেড এরিয়াতে কিছু কিছু জায়গা দেখবে খুব ঠান্ডা হয়, কিছু কিছু জায়গা আবার নর্মাল টেম্পারেচার থাকে।
তো ক্রিসমাস যখন, বুঝতেই পারছো ওয়েস্ট বেঙ্গলের হলে কিন্তু প্রপার কলকাতার ঘটনা শোনাচ্ছি না, ওখানে বেশ ভালোই ঠান্ডা। তো ছাদের উপর ওই তোমার টিনের কড়াইয়ের মধ্যে আগুন জ্বলার প্রবন্ধ করা হয়েছে। সবচেয়ে থেকে অবাক কাণ্ড, অভয় তো এটা বর্ণাদিকে কনভে করেছে এই ইনসিডেন্টটা, বলছে যে জানিস দি, আমি যখন আগুনের পাশটা কিরকম থাকবে, গরম থাকবে, রাইট? আগুনের থেকে তুই দূরে গেলে তখন তোর ঠান্ডা লাগবে, কিন্তু ওই ধর আগুনের একটু দূরে আমি বসেছি, কিন্তু আমার মনে হচ্ছে কি জায়গাটা প্রচন্ড ঠান্ডায় কাঁপছি, আবার যেই জাস্ট এক পা চেঞ্জ করছি আবার ওই জায়গাটা গরম, মানে বলছে আমি ওই জায়গাটায় ঠান্ডা অনুভব করছি, আবার এই জায়গায় আসলে গরম অনুভব করছি, ঠিক আছে? আবার কিছুক্ষণ মানে দূরে চলে গেলে ওই জায়গাটা ঠান্ডা হওয়ার কথা, ওই জায়গায় কিন্তু আবার আমি গরম ফিল করছি। তো আমার না আবার ওই নাক দিয়ে ব্লিড হওয়া শুরু করলো, তখন আমি বুঝে গেছি কিছু তো একটা আছে। তখন আমি প্রবীণকে চেপে ধরেছি যে ভাই দেখ আমার প্রবলেম আছে, তুই জানিস আমি মাদুলি ঠাদুলি ধারণ করি, দেখ আমার ব্লিড হওয়া। প্রবীণ কিন্তু যেহেতু বললাম 9-10 থেকে, এবং তোমরা হয়তো ঘটনা আরো মঙ্গলবার শনিবারে তো আরো ঘটনা আনবো আমি অভয়, তখন বুঝতে পারবে। যেহেতু 9-10-এর এবং ওর সঙ্গে একাধিক এরকম অনেক ঘটনা ঘটেছে, ইনফ্যাক্ট ওর অফিস ট্যুরেও সেটাও আনবো। তো ওরা কিন্তু জানতো, বলছে দেখ আমার কিন্তু নাক দিয়ে রক্ত আসা শুরু করেছে, এখানে নিশ্চয়ই কোনো ওরকম কিছু আছে যেটার মধ্যে আমার থাকা উচিত না। প্রবীণ ভয় পেয়ে গেছে, বলছে না না তুই থাকিস না, চল 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 চল, খাওয়া দাওয়া আমরা নিচে করবো, আর আমরা উপরে করবো না, হয়ে গেছে আগুন তাপানো বলে ওরা নিচে নেমে আসলো। তখন যেটা ডিসক্লোজ করলো যে ওই যে বললাম না কন্দল লাগতো, ঝগড়াঝাটি লাগতো, তো মানে যে নিচে থাকতো ও বড় ছিল, উপরের জন ছোট ছিল, এমন ঝগড়াঝাটি লেগেছে, বাবার বাড়ির সম্বন্ধে কিছু উল্টাপাল্টা কথা বলেছে, মহিলা সহ্য না করতে পেরে মানে উনি কাণ্ড বাঁধিয়ে ফেলেছেন, নিজের প্রাণটাই নিজে নিয়ে নিয়েছে, ঠিক আছে? এটা নেওয়ার পরে আমি যে বললাম ছোট বাচ্চা, ওনার অ্যাকচুয়ালি এক ছেলে এক মেয়ে, ছেলে বাইরে চলে গেছিল, মেয়েটা সঙ্গেই ছিল, হ্যাঁ মানে মেয়েটা মানে ওদের সঙ্গেই থাকতো, মেয়েটারও না আকস্মিক ভাবে মানে মৃত্যু হয়েছে, এটাকে না এটা ও নিজের প্রাণ নিজে নেয়নি, বাট এরকম কিছু ঘটেছিল যে আকস্মিক ওর মৃত্যু ঘটে গেছে। এন্ড বাবাটা পরে আর এই বাড়িতে থাকেই না, বাবাটা চলে গেছে, হ্যাঁ। তো তারপর থেকে নাকি এই ফ্লোরটা পুরো বন্ধ থাকে, ছাদের উপর কেউ যায় না, কারণ একাধিকবার ওদের উপস্থিতি টের পেয়েছে। এন্ড আরেকটা কথা বলে দিচ্ছি যে অনেক রকমের অনেক রিচুয়ালস করার চেষ্টা করেছিল, কিন্তু ওরা মানে যেহেতু বুঝতেই পারছো একটা রাগ নিয়ে মারা গেছিলেন, উনি কিন্তু এই বাড়ি ছাড়েননি, ঠিক আছে? অ্যান্ড মানে ওরা নিচের তলায় থাকে, উপরের তলায় যায় না, নিচের তলায় ওরা ঠিকই আছে। আরেকটা কথা বলে দিচ্ছি, অভয় আরেকটা জিনিস দেখেছিল, ও বলেছিল না যে ওই ফ্লোরে কেউ থাকেই না, ওই ফ্লোরটা পুরো বন্ধ থাকে। ওই ফ্লোরটা বন্ধ থাকে, কিন্তু 1 সেকেন্ডের জন্য অভয় দেখেছিল, তখনই ভেবেছিল হয়তো ওই ফ্লোরে কেউ থাকে। একটা রুমের কিন্তু লাইট অন হয়েছিল, 1-2 সেকেন্ডের জন্য পট করে বন্ধ হয়ে যায়, তখনই ওর আরো বেশি সন্দেহ হয়েছিল। তো যাই হোক, অভয় তো আর যায়নি, তারপর ও তাবিজটা শোধন করে পড়েছে, তার মানে বোঝা গেছিল এর আগে তাবিজটা থাকলে বুঝতো না, মানে তাবিজটা যদি শুদ্ধ মতো থাকে না তাহলে ব্লিড হয় না ওই রকম জায়গায় গেল, কিন্তু ছোঁয়া হয়তো তাবিজে লেগে গেছিল, তাই কাজ করতে পারেনি, তখন নাক দিয়ে ব্লিড হওয়া শুরু করেছিল। প্রচন্ড অদ্ভুত ঘটনা বর্ণাদি পাঠিয়েছে, এটা তো খালি শুরুতে, আরো 5টা আসবে। মঙ্গলবার রাত্র 8টায় লাইভে আসছি, সেখানেও শোনাবো। সিরিজটা শুরু করছি, হ্যাঁ, বর্ণাদির পাঠানো অভয়ের সিরিজ। তো অভয় তখন ক্লাস 10-এ পড়ে, হ্যাঁ 10-এ পড়ে। আমি বললাম না আস্তে আস্তে বর্ণাদির সব স্টেপে কি কি হয়েছে ধাপে ধাপে সব বলেছে। তো অ্যাকচুয়ালি কি জানো তো, যারা আর কি এইসব মানে এমপ্যাথ বা যারা এই প্যারানর্মাল এইসব জিনিসকে ফিল করতে পারে, অপর প্রান্তের যে অশরীরী আত্মা, ওরাও কিন্তু ওদেরকে দেখা দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকে। একবার যদি ওরা বুঝতে পারে যে সে আমাকে ফিল করতে পারছে বা সে আমাকে দেখতে পাচ্ছে, ওরা কিন্তু ওতপ্রোত ভাবে এক হয়ে এটাই চেষ্টা করে যে কিভাবে ওকে দেখা দেবে, হয়তো কোনো মেসেজ কনভে করতে করার জন্য, না নিজের অস্তিত্ব প্রমাণ করার জন্য, সেটা কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক থেকেই যাচ্ছে। তো এবার কি হয়েছে, এবার অভয়রা একটা ট্রিপ প্ল্যান করলো, যেহেতু পিস্তুত দাদা মারা যাওয়ার পর পিসির অবস্থা খুবই খারাপ, কোথাও বেরোতো না, তো ওর বাবাই ইনিশিয়েটিভ নিয়ে একটা ফ্যামিলি ট্যুর প্ল্যান করলো, যেখানে ওর পিসি তো থাকবে, পিসন থাকবে, প্লাস ওর মাসির বাড়ির থেকেও মানুষ, মানে সবাই মিলে আর কি ফ্যামিলি ট্যুর। তো ওরা নর্থ বেঙ্গল বলছি, মানে ওই দার্জিলিং এর মানে পার্টিকুলার জায়গাটা বলছি না, মানে পার্টিকুলার হোটেল তো বলা ঠিক হবে না আমার,
তো দার্জিলিং এ ওদিকে গেছে এবং হোটেল কিন্তু বুক করা ছিল এবং সিজন টাইম ছিল, তো আগের থেকেই ওরা কিন্তু বুক করে গেছে। হ্যাঁ, মানে ট্রাভেল এজেন্ট মারফত বুক করে গেছে। তো হোটেলটা না 3 তলা 4 তলায় পুরো ছাদ, পাহাড়টা দেখা যায়, খুব সুন্দর আর কি। তুমি যদি সাইট সিনের কথা বলো বা তুমি যদি সিনিক বিউটির কথা বলো, মানে কি বলবো, এক্সট্রা অর্ডিনারি, দারুণ দারুণ। তো ওদের না 6টা রুম ছিল, ঠিক আছে। অভয়ের বাবার বন্ধুও গেছে, কিন্তু বন্ধুর 2টা ফ্যামিলিও গেছে। তো 6টা রুম ছিল অ্যান্ড 3 তলা ওদের প্রথমে দিয়েছিল তোমার ফার্স্ট ফ্লোর, মানে আমাদের যদি বাংলায় বলি দোতলা আর ইংলিশে হলো ফার্স্ট ফ্লোর, ফার্স্ট ফ্লোরে দিয়েছিল। কিন্তু অভয়রা যে রুমে ছিল না, ওই রুমটা না কেমন স্যাঁতস্যাঁতে টাইপের, মানে ঢুকলেই না রুমে একটু গন্ধ গন্ধ লাগছে। হ্যাঁ, আর ড্যাম ড্যাম টাইপের, মানে কেমন যেন, মানে গিয়ে না একটা কিরকম মনে হচ্ছে। তো অভয়ের মান না একদম ভালো লাগেনি, বলছে যে দূর, রুমটা চেঞ্জ করো, আমার ভালো লাগেনি। তো রিসেপশনে গেছে। হ্যাঁ, ওই মানে ওই এর যে আয়নাটা ভাঙা ছিল, প্লাস ওয়াশ বেসিনের নলটাও খারাপ ছিল। তো বলছে আমি এখানে থাকবো না, পয়সা দিয়ে থাকবো, এরকম করে কেন থাকবো। ওরা 3 দিনের কিন্তু বুকিং করে গেছিল। তো যখন রিসেপশনে গেছে, বলছে এখন পুরো সিজন টাইম একদম খালি নেই। তো বলছে আমরাও তো কম পয়সা দিইনি, আপনি কি আমার থেকে কম পয়সা নিয়েছেন, আমাকে এরকম একটা রুম দিয়েছেন, আয়না ভেঙে গেছে, তারপর নলটা খোলা, হ্যাঁ, এরকম করে কি থাকা যায় নাকি। তো তখন না বলছে যে আপনি ম্যাম একটু ইয়ে করুন, কালকে একটা রুম খালি হবে, একটা গেস্ট মানে চেক আউট করবে, তখন ওই রুমটা দিয়ে দেবো, কোনো মতো অ্যাডজাস্ট করুন। তো তখন মানে অভয়ের মা বলছে যে কি করে অ্যাডজাস্ট করবো, এরকম করে জল পড়তে থাকে, পুরো বাথরুমের জলটা পুরো ইয়ে বেডরুমে চলে আসছে যেখানে শুবো, কেমন চিপ 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 করে। তো হঠাৎ তখন ওইখানে একজন, মানে ওই হোটেলের মানে 3জন মালিকের মধ্যে একজন মালিক ছিলেন, তো বলছে যে 3 তলার ওই রুমটা তো খালি আছে, ওটা দিয়ে দাও। তো ম্যানেজার না কিছু মানে বলেন না, বলছে ওই রুমটা দেবো, কিন্তু ওই রুমটা তো আমরা ভেবেছিলাম স্টোর রুম হিসাবে ইউজ করব। তো বলছে এখনো তো স্টোর রুম হিসাবে ইউজ করা হয়নি, এখনো তো ঠিকঠাক আছে, একটু পরিষ্কার করে দিয়ে দাও, তারপর কালকে যখন খালি হবে, একটা রাত্রির তো ব্যাপার, ওনারা তো সত্যিই পয়সা নিয়ে যখন এসছেন, কেন ওরকম ভাবে দুর্ভোগ ইয়ে করবেন, পোয়াবেন। তো ম্যানেজার সরি বললো যে দেখুন এখন তো সিজন টাইম, তাই আর কি ঠিক করতে পারিনি, আমাদেরই ভুল হয়েছে, কিছু মনে করবেন না। তো ওদের না কি বলবো, লিফট ছিল না, সিঁড়ি দিয়েই উঠতে হয়, তো বয়দেরকে দিয়ে লাগেজ পাঠিয়ে দিয়েছে। অভয়ের মা এবং অভয়ের বাবা ওই রুমটাতে গেল। যাওয়ার পর অভয় ঢুকে ওখানে যেমন নিচের রুমটা ফ্লোরটাতে ড্যাম ড্যাম গন্ধ করছিল না, উপরের ফ্লোরে এসে ওর না একটা পোড়া পোড়া গন্ধ, বলছে পোড়া পোড়া গন্ধ। তো বলছে কেউ হয়তো স্মোক ফোক করছে, মেবি এটার জন্য হতে পারে, পোড়া পোড়া গন্ধ আসছে। তো অভয়ের না এই রুমে ঢুকে না মানে মাথা ভারী হয়ে গেছে, গা গোলাচ্ছে, বমি বমি আসছে। আর অভয় না মানে এই রুমে ঢোকার পর না ওদের দিক ঠিক মানে দিক ভ্রান্তি হয়ে গেছে। যেমন ওরা তো 3 তলার উপরে উঠে এসছে, বাট অভয় সবসময় বলছে আমরা তো নিচে নেমে গেলাম, আমরা তো বেসমেন্টে আছি। তোর বাবা বলছে তুই বেসমেন্টে কই, আমরা না উপরে উঠলাম, এটার উপরে ছাদ, পাহাড় পর্বতগুলি দেখছিলি না, নিচে নিচে বেসমেন্টে গেলে তুই পাহাড় পর্বত কি করে দেখবি। মানে ভেবেছে যে বেসমেন্টে অনেকে ইয়ে করে না, রুম টুম বানিয়ে রাখে। তো ওর দিক জ্ঞান হচ্ছে না, আর ওর সময়ের জ্ঞানও নেই। ধরো ওরা দুপুর 1টা 2টা নাগাদ পৌঁছেছে, অ্যাকর্ডিং টু অভয় মানে এখনই তো সন্ধ্যা হয়ে যাবে, ও ভাবছে 5টা 6টা বেজে গেছে। ওকে যতই বোঝাচ্ছে, ঘড়ি দেখছে যে কটা বাজে, ঘড়ি দেখার পর তখন ঠিক থাকে, পর মুহূর্তে আবার মানে ওনা সবকিছু গুলিয়ে ফেলছে, দিক গুলিয়ে ফেলছে, সবকিছু গুলিয়ে ফেলছে। তো ওর মা বলছে হতে পারে যে জার্নি করে এসছে, হয়তো টায়ার্ড লাগছে। আবার ওর একটা সিমটম শুরু হলো, টপ টপ করে কিন্তু নাকে ব্লিডিং করা শুরু করলো। তখন তোর মা ভয় পেয়ে গেছে, নিশ্চয়ই এখানে কোনো গন্ডগোল আছে, আমার অভয়ের আবার নাক দিয়ে রক্ত বের হওয়া শুরু করেছে। তো ওর অভয়ের গলায় তো মাদুলিটা ছিল, মাদুলিটা যেই ধরেছে দেখে, হ্যাঁ একটাও জিনিস তোমাদেরকে আমি গেল লাইভে বলতে ভুলে গেছি, যে মাদুলিটা যখন কোনো ওরকম সংস্পর্শে আসে বা ওইরকম নেগেটিভ জায়গায় যায়, মাদুলিটা কিন্তু গরম হয়ে যায়। ঠিক ঠিক ওর মাদুলিটা কিন্তু গরম হয়ে গেছে। ওর বাবাকে বলছে এই রুম আমি চেঞ্জ করো, আমি এখানে থাকবো না, আমার অভয়ের নাক দিয়ে পটপট করে রক্ত বেরোচ্ছে। এখনো অভয়ের বাবা রেগে গেছে, বলছে তোমাকে বলেছিলাম একটা রাত্র থেকে যাও নিচের রুমে, তখন করলে না, এই হুটিপাটি করে উপরে এসছি। আর সবসময় কি ভূত টুট থাকলেই কি নাক দিয়ে রক্ত বেরোয়, আসছি ঠান্ডার জায়গা, ড্রাইনেসের জন্য কিন্তু নাক দিয়ে রক্ত বেরোয়, সেটা আমরা সবাই জানি। তো ওই কথাই বলেছে, সবসময় তো ভূত প্রেরত থুই না হবে, আর আমাদের তো কোনো অসুবিধা হচ্ছে না, ঠিক আছে। তো ওই দিন ওরা মানে হালকা ফুলকা সাইড মানে আশেপাশেরটাই ঘুরেছে। এখন ব্যাপারটা কি হয়েছে, অভয় যখন উপরে থাকে তখন ওর এই প্রবলেম হচ্ছে, গা গুলানি বলো, বমিটিং টেন্ডেন্সি এইসব হচ্ছে, কিন্তু ও যখন নিচে নেমে যাচ্ছে না, মানে ধরো অন্য ফ্লোরে যাচ্ছে,
মাথার ব্যথাটা কমে যাচ্ছে, তারপর হলো নাক দিয়ে রক্ত পড়াটা বন্ধ হয়ে যাচ্ছে, এরকম সব হচ্ছে, ঠিক আছে। আর খুব মানে চনমনে হয়ে যাচ্ছে, তখন আর কোনো উল্টা পাল্টা করছে না, রুমে এসেই প্রবলেমটা হচ্ছে। হ্যাঁ, তো ওর মা তো খুঁতখুত খুঁতখুত লেগে গেছে। হাজার হোক উনি ছোটবেলার থেকে দেখে এসছে যে অভয়ের যখন কোন রকমের হাওয়া বাতাস লাগে অভয় কেমন ভাবে রিয়াক্ট করে, অভয়ের কি সব ফিজিক্যাল চেঞ্জেস আসতে আসতে থাকে। হ্যাঁ, উনি তো বুঝে গেছেন। তো উনি কি করলেন, আবার যখন মানে ওরা ফিরে আসলো আফটার ডিনার করার পর, উপরে ফিরে আসার পর অভয় না চুপচাপ হয়ে গেছে, একদম ছেলেটা চুপচাপ হয়ে গেছে। অভয় ইন্ট্রোভার্ট, অভয়কে বলা যায় না, হ্যাঁ কথাবার্তা ভালোই বলে সবার সাথে, কিন্তু রুমে এসে চুপচাপ হয়ে গেছে। তো ওর মা ওর বাবাকে খোঁজাচ্ছে, কালকে কিন্তু আমরা রুমটা চেঞ্জ করে নেবো বলে বললাম, ওরাই তো বললো যে কালকে রুম চেক আউট করলে আমাদেরকে দিয়ে দেবে, আর কি লাগে, এরকম করে উনি বকাঠকা করছেন। হ্যাঁ, এখন একটা কথা বলে দিচ্ছি, অভয়দের যে তোমার পাহাড়ি এলাকা তো ইয়েটা মানে যে হোটেলে উঠেছে ওইখানে কিন্তু মানে ধরো জানলা খুললে তুমি বিউটি দেখতে পারবে, কিন্তু নিচে আর কি পুরো ওখান থেকে পড়লে ডাইরেক্ট তুমি নিচেই পড়বে, ওখানে কোনো কিছু রেলিং ফেলিং টাইপের নেই। তো হঠাৎ ওরা তো ঘুমিয়েছে, অভয়ের মা তো হয় না যে একটা মাদের কিন্তু একটা টেনশন সবসময় আমাদের মাথায় ঘুরতে থাকে, যদি বুঝতে পারি যে কোনো একটা সিচুয়েশনে আমার বাচ্চার কিন্তু হার্ম হলেও হতে পারে, আমাদের কিন্তু সিক্স সেন্সটা বহুত বেশি কাজ করতে থাকে, তাই না। তো উনি না সজাগ হয়ে দেখছে অভয় না দেখে জানলার ওখানে দাঁড়ানো। তো ওর মা উঠে বসেছে। এখানে একটা কথা বলে রাখি, জেনারেলি দেখো পাহাড় জঙ্গল, আমিও তো পাহাড়ি এলাকার মেয়ে, আমাদের ওখানে ঝিঝি পোকা বলো নানা রকমের পোকামাকড়, মানে স্পেশালি পাহাড়ের দিকে গেলে, আমি তো একটু পাহাড়ের নয় মানে আশেপাশে পাহাড়, বাট আমার বাড়ি সমতল, মানে সমতলেই আর কি। আমাদের ধরো 10 মিনিটের দূরে একটা পাহাড়, ওই পাহাড়েও তুমি উঠতে পারো, ওই পাহাড়েও ঘর বাড়ি আছে, আমার পিসির বাড়ি পাহাড়ে। তো ওইখানে পাহাড়ে যারা থাকে না প্রচন্ড ঝিঝি পোকা, আমি নিজে দেখেছি কত রকমের পিসির বাড়িতে যে পোকা আসতো, নানা রকম সাউন্ড পাবে তুমি পোকা, ঠিক আছে। এই রুমে পার্টিকুলারলি ঢোকার পর সব সাউন্ড, যেমন এই রুমটা না এমন একটা জোনে চলে গেছে যেখানে বাইরের সাউন্ড বোধহয় ভিতরে আসতে পারবে না, নিশ্চুপ, মনে হচ্ছে কি হাওয়াটাও থেমে গেছে, ওই রকম টাইপের একটা ভাব এখানে সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। ওই তখন মানে মিডিল রাত্রের কথা বলছি, যখন ও অভয়ের মা চোখ খুললো, দেখে অভয় জানলার ওখানে দাঁড়িয়ে আছে। তো বলছে বাবারে তুই কি করছিস ওখানে, দাঁড়িয়ে আছিস কেন? তো বলছে ও মা এখানে না একটা মানুষ দাঁড়িয়ে ছিল, দাঁড়িয়ে না চাদর পরা দাঁড়িয়ে ছিল, মানুষটা লম্বা, আমি না দেখতে এসেছি, চোর ঠোর নাকি। ওর মা তো শেষ, বলে কি বলে রে, দৌড়ে গেছে, গিয়ে বলছে কি বলছিস, বলছে হ্যাঁ মা এখানে দাঁড়িয়ে ছিল। বলছে কি করে দাঁড়াবে বাবা, এখানে দাঁড়ানোর জায়গায় নেই, মানুষ তো ছাড়, কোনো পশুরও দাঁড়ানোর জায়গা নেই, থাকবে কোত্থেকে। ওর মা বুঝে গেছে, ওর মা না জব করা শুরু করেছে, আর আবার নাক দিয়ে টপ 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 করে রক্ত বের হওয়া শুরু করেছে অভয়, ঠিক আছে। অভয়কে চুপচাপ করে বসিয়েছি, বসানোর পর ওকে অনেক রকমের কনসোল করলো, ঠাকুরের নাম জপ করতে করতে, মানে অভয় যেন কেমন একটা জোনে চলে যাচ্ছে। তারপরের দিন না ওই মানে আচ্ছা বলে দেই, যেহেতু ক্লাস 10-এ পড়ে বাচ্চা, ওদের যে রুমটা ছিল ওদের মা বাবার জন্য বেডরুম, মানে বড় খাটটা আর ছোট বিছনায় অভয়কে শুইয়েছে। তো ওর বাবাকে উঠিয়ে বলছে তুমি ওইদিকে যাও, অভয় আমার সঙ্গে ঘুমাবে। অভয়কে নিয়ে কিন্তু ঘুমিয়েছে, বাবা ওইখানে শুয়েছে। ভোরবেলা উঠে দেখি বাবা জড়সড় হয়ে ওখানে বসে আছে। তো বলছে তোমার কি হয়েছে, তুমি এরকম করে বসে আছো? বাবা বলছে কি আমি না না এই রুমটা চেঞ্জ করতে হবে, কালকে আমি একটু ভয় পেয়েছি। অভয় তখন ঘুমোচ্ছিল বলে উনি ডিসক্লোজ করেছেন অভয়ের সামনে, কিন্তু উনি যে ভয় পেয়েছেন এটা কোনোদিনও ডিসক্লোজ করতেন না আর কি। ও ঘুমিয়ে গেছে, যেহেতু সারা রাত্র ঘুম হয়নি অভয়ের, ও তো ঘুমাচ্ছে। তো বলছে তোমরা তো ঘুমিয়ে গেছো, আমি যেহেতু আবার একটা জায়গা চেঞ্জ করে এসেছি, আমার ঘুম আসছিল না। তারপর না আমি উঠেছি, উঠে না স্পষ্ট দেখতে পারলাম বাথরুমের এই সাইডে পুরো মানে অন্ধকারে, দেখো অন্ধকারে আমাদের চোখ সয়ে যায়, আমাদের পুরোপুরি নর্মাল আমরা দেখতে পারি। উনি বললেন পার্টিকুলার একটা জায়গায় মনে হচ্ছে কি কালো কোনো কিছু জমাট বেঁধে রয়েছে, মানে ওটা আস্তে আস্তে মানে একটা হিউম্যানের শেপ নিয়েছে, বাট ওটা ছায়া, কালো ছায়া। এবং যতক্ষণ না ভোরের আলো ফুটেছে ওটা কনস্ট্যান্ট ওখানেই দাঁড়িয়ে ছিল। যেই ভোরের আলো ফুটেছে আমি তখন থেকে জাগা, এখন অবধি আমি ঘুমাইনি, চোখের পাতা এক করতে পারিনি। তো আমি দেখেছি যেই ভোরের আলোটা ফুটেছে না ওটা কিন্তু আপনি আপ গায়েব হয়ে গেছে। তো ওই রুমে নিশ্চয়ই কিছু আছে। তো পরের দিন সকালবেলা তো অলরেডি বলেছিল চেক আউট করার পর ওদের রুম দেবে, হ্যাঁ ওদের রুমটা দিয়েছে। ওই রুমে যাওয়ার পর কিন্তু অভয়ের আর কোনো রকমের প্রবলেম হয়নি। এখানে একটা কথা বলে দিই, অভয়ের যেহেতু এইসব প্রবলেম আছে, অভয়ের মা কিন্তু সবসময় গঙ্গা জল ক্যারি করে, কিছু কিছু মানে ওই ধূপকাঠি ভগবানের কিছু কিছু জিনিস কিন্তু কর্পূর এসব কিন্তু উনি
মানে ওনার সঙ্গে আর কি ক্যারি করে। তো যাই হোক, ওই যাত্রায় অভয়ের আর কোনো রকমের প্রবলেম হয়নি। তো মনে হচ্ছে যে ওই রুমটাই কিন্তু প্রবলেমেটিক হবে, কারণ আমি তো বললাম ওরা 6টা রুম বুক করেছিল, বাদ বাকি 5 জনের কোনো প্রবলেম হয়নি। চলো অভয়ের ঘটনাটা শেয়ার করছি, ঠিক আছে। অভয় বর্ণাদির এক কাজিন ব্রাদার। তো অভয়ের এই ক্ষেত্রে বলেছি অভয়ের কি কি ঘটনা শেয়ার করলাম, যে অভয় কিভাবে মানে ও যে এমপ্যাথ বুঝতে পারলো, সেই মামি, ওর দাদা, তারপর হলো তোমার ইয়েতে গিয়ে যে হলো, তোমার নর্থ বেঙ্গলের একটা হোটেলে গিয়ে হলো, তাই না। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, তো ওর না এখন তো দেখো সত্যি কথা বলতে গেলে বোর্ড দেওয়ার পর আমার মেয়ে যেমন বোর্ড দেওয়ার সঙ্গে সঙ্গে আবার ক্লাস শুরু, মানে আমি ছুটি পাবো না। আমি ভেবেছিলাম আমরা তো 3 মাস ছুটি পেতাম, আমার মেয়ে 3 মাস ছুটি পাবে, অ্যাটলিস্ট 15-20 দিন তো বাবা মায়ের বাড়িতে থেকে আসবো, মানে ভাইয়ের বাড়িতে যাবো, কিচ্ছু হবে না। তো যাই হোক, অভয় যেহেতু বললাম অনেকটা আমার এজেরই মনে হচ্ছে, তো আমরা কিন্তু 3 মাস ছুটি পেতাম। সো এক্স্যাক্টলি অভয়ও কিন্তু 3 মাসই ছুটি পেয়েছে। এখন দেখো কি হয়, মামার বাড়িতে যেহেতু ইনসিডেন্ট হয়েছে, পিসির বাড়ি দাদার মৃত্যুর পর সে পিসির বাড়িতেও না অভয় যেতে চাইতো না। যদিও দাদা ছোট থাকতে মারা গেছে, বাট দাদার কামিটাও ফিল করতো। হ্যাঁ, পিসি চলে আসতো, প্রায়শই পিসি চলে আসতো। তো এখন আফটার বোর্ডের পর বেচারা 3 মাস ছুটি, মামার বাড়িতে ওর মা বলছে যেতে দেবো না, দরকার নেই। ওর বাবাকে অনেক পটিয়েছে, চলো না কোথাও ঘুরে আসি, পুরী হোক, নর্থ বেঙ্গল হোক, চলো না ঘুরে আসি, চলো না ঘুরে আসি। বাট বাবার কাজের চাপ, কি করবে। তখন তোমার বীরভূমে ওর এক মাসি থাকে। হ্যাঁ, মাসি মানে অভয়ের মায়ের জেঠতো দিদি, ঠিক আছে। তো বলছে আয়, জবের থেকে তোর বিয়ে হয়েছে, কবে থেকে বলছি আয় 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 আমার শ্বশুর বাড়িতে আয়, আমার বাড়িতে দেখে যা, ইয়ে কর, গ্রামের বাড়ি, গ্রাম দেখতেও ভালো লাগে, আয়। তো তখন বলছে যে দিদি আমি কি বলবো, মানে বুঝতেই পারছো পড়াশোনা নিয়ে। বলছে এখন তো 3 মাস ছুটি, তুই তো বোধহয় ইয়েতে যাবি না, কারণ যেহেতু ওরা একই বাড়িতে থাকতো, ও তো জানে যে অভয়ের সঙ্গে এই প্রবলেম হয়েছে। তো বলছে যে হ্যাঁ, বাড়িতে যাওয়ার ইচ্ছে নেই, তাছাড়া ওর দিম্মাও মারা গেছে, বলে মা মারা যাওয়ার পরে আর ইচ্ছেও করে না যেতে। তো বলছে তুই চলে আয়, কয়েকদিনের জন্য চলে আয়। তো ঠিক আছে ফাইন। ও তল্পি তল্পা মানে গুটিয়ে বীরভূমে, মানে উনি ওনাকে ট্রেনে ধরিয়ে দিয়েছেন, ওনার জামাইবাবু মানে অভয়ের মেসোমশাই, বড় মেসোমশাই ওদেরকে কিন্তু ট্রেন থেকে আর কি ইয়ে করতে এসেছিলেন, নিতে এসেছিলেন স্টেশন থেকে। তো যাই হোক, নিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পর নিয়ে চলে গেলেন। তো চলে যাওয়ার পর না, ওই যেরকম হয় গ্রামের প্রচন্ড বড় উঠান, কিন্তু ওই যে ওই রকম কি বলবো, মানে বিল্ডিং না হলেও ওই একচালা ঘর টাইপের। কিন্তু সবচেয়ে থেকে অদ্ভুত যেটা ওদের লেগেছে সেটা হলো, দেখো তুমি যখন একটা ঘরে মানে একটা বাড়িতে প্রবেশ করো, সামনের ঘরটা জেনারেলি আমরা লিভিং রুমেই বানাই, বসার ঘর, যেটাকে আমি যদি আগের ভাষায় বলি বসার ঘর বানাই। ওরা দেখছে বসার ঘরটা না একটু কেমন দেখতে আর কি, কেমন দেখতে মানে উপরে ছাদ ঢালাই, অথচ ওইটার মধ্যে কিন্তু তোমার টালির চাল দেওয়া, এটা ছাদ ঢালায়, অ্যাজ ইফ মানে ইন ফিউচার ওরা ছাদ বানিয়ে কিছু একটা বানানোর মানে পরিকল্পনা আছে। হ্যাঁ, বাট ওই বসার রুমটার মানে যেটা সামনের রুম, ওটার মধ্যে দুটো বড় বড় তালা, এই বড় বড় গোদরেজের তালা মেরে রেখেছে। এন্ড তারপর বারান্দা, তারপর সারি 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 ঘর। তো অভয়ের মা ঢুকতেই জিজ্ঞেস করলো কি রে, এখানে দুটো তালা মেরে আছিস, হ্যাঁ এটা কি ঘর, তুই এরকম করে তালা মেরে রেখেছিস দিদি। তো বলছে আরে না বলিস না, ওই তোর জামাইবাবু, ওদের মুদিখানার দোকান, তো গোডাউনে পুরো ফুল হয়ে গেছে, তাই এখানে মাল রাখা হয়, আর বুঝতেই পারছিস একদম সামনের ঘর তো একদম, তারপরেই তো রাস্তা, তো চোর 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 ছ্যাচোর তো লেগেই থাকে, ওই ভয় ছোট দুটো লক করে রেখে দিয়েছি, ঠিক আছে। তো ঠিক আছে ফাইন। এখানে একটা কথা বলি, যে অভয়ের মা কিন্তু জানতেন ওর দিদির বাড়িতে একটা ইনসিডেন্ট হয়েছে। কি ইনসিডেন্ট হয়েছে সেটা আমি বলছি না, কারণ কিন্তু তথাপি উনি এই বাড়িতে এসেছিলেন, কারণ তার ওই ইনসিডেন্টটা হওয়ার পর ওরকম কোনো কিছু কিন্তু ইম্প্যাক্ট এই বাড়িতে পড়েনি বলেই উনি শুনেছেন। কি ঘটনা ওটা রহস্য থাকুক। তো ঠিক আছে চলো, অভয় গেছে। এখন অভয়ের কিন্তু তোমার একজন কাজিন ব্রাদার, একজন কাজিন সিস্টার, মানে ওই বড় মাসির এক মেয়ে এক ছেলে। তো ছেলে বাইরে পড়তে গেছে, তো ছেলে তখনও আসেনি, মানে অভয়রা থাকতে থাকতেই আসবে, কিন্তু তখনও আসেনি। তো ওরা ডিসাইড করলো, অভয়ের মা, অভয়ের মাসি অ্যান্ড ওই হয় না দুই বোনে এতদিন পরে দেখা হবে, ওই গল্প গুজব করবে, ওটাই অ্যাকচুয়ালি মেইন উদ্দেশ্য। অ্যান্ড ওই মেয়েটা একসঙ্গে ঘুমাবে, এবং অভয়ের মেশো, বড় মেশোর সঙ্গে ঘুমোবে, ঠিক আছে। তো ঠিক আছে, অভয় যখন অভয়ের বড় মেশোর সঙ্গে ঘুমোতে গেছে, তো প্রথম যেটা হলো, অভয় না যে আচ্ছা ওরা যেখানে ঘুমিয়েছে, আমি বললাম না একদম প্রথমটা তো দুইটা তালা, তারপরে কিন্তু সারি সারি ঘর, ঠিক ওই ঘরের লাগোয়ায় কিন্তু অভয় এবং অভয়ের বড় মেশো ঘুমিয়েছে।
তো রাত্রেবেলা না অভয় যেমন ওই পাশের রুম থেকে অনেক রকমের খুটখুট খুটখুট আওয়াজ ঠাওয়াজ শুনছে, কিন্তু খুটখুট আওয়াজ না মানে ওই ইঁদুর ছেচর দৌড়ালে নয়, কিন্তু মানে একটা মানুষ ধরো কোনো কাজ করছে, এই যেমন আমি মোবাইলটা ধাম করে রাখছি বা আমি জলের বোতল রাখছি, একটা ইঁদুর এবং মানুষের কাজের মধ্যে তো ভাই ডিফারেন্স থাকে না। তখন ওনা মেশুকে ডেকেছে, ও বড় মেশু বড় মেশু এ তো আওয়াজ কি হচ্ছে, তো বড় মেশু বলছি কোথায়, বড় মেশু কিন্তু শুনতে পাচ্ছে না, কিন্তু অভয় পুরো শুনতে পাচ্ছে যে আওয়াজ হচ্ছে, বলছে ওই রুমের থেকে আসছে। বলছে ঘুমিয়ে থাক, হতে পারে, দেখ গোডাউনের মাল ঠাল তো রেখেছি, মানে ইঁদুর ফিদুর হতেই পারে, তো বলে ওকে ঘুম পাড়িয়ে রেখেছে। ঠিক আছে, ঠিক আছে। এখন আরেকটা যেটা প্রবলেম হলো যে সেটা হলো মানে ঘরটার জানো তো একটা রেঞ্জ আছে, ধরো সামনের ঘরটা, তারপরে ধরো এই অভয়রা যে ঘুমিয়েছে এই রুমটা অবধি, আবার উঠানে কিছু একটা পোর্শন অবধি, এই রেঞ্জে অভয় গেলে অভয়ের কিন্তু, যেটা হয়তো তুমি বলতে পারো নর্থ বেঙ্গলেরও এই জিনিসটা হয়েছিল, এটা হয়তো ওর এই জিনিসটা হয়, ও কিন্তু সময়কাল ভুলে যায়। মানে ওর মনে হচ্ছে যে আমি এখানে তো 5 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, অথচ ও হয়তো 2-3 ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছে বা বসে আছে, এই জিনিসটা হওয়া শুরু করেছে। যেমন ধরো ও মানে আড্ডা, এই জিনিস এই জায়গাটা ওকে খুব টানতো, ওখানে ওই ঘরের ওখানে যে মানে বললো না বারান্দা টাইপের, ওই ঠিক ঘরের ঠিক লাগোয়া বারান্দার ওইখানেই ও বসে থাকতো। আর যখন তোর ওর মা যেমন বলছে, তুই কতক্ষণ ধরে বসেছিস, বলে এই তো মাত্র এসে 2 মিনিটও হয়নি বসলাম, বলে 2 মিনিটও হয়নি, তুই গত 2 ঘন্টা ধরে এখানে বসে আছিস, আর আমরা তো ভাবছি তুই কি কোন আকাশ পাতাল ভাবছিস। তো বলছে যা কি বলো যে মা 2 ঘন্টা কি, মানে ওর সময় জ্ঞানটা কিন্তু থাকে না, মানে বুঝতে পারো এই রেঞ্জে আসলে ও কিন্তু গুলিয়ে ফেলে জিনিসটা। ঠিক আছে, আরেকটা হলো যে এটা তো হলো, ঠিক আছে, এটা তো রাত্রের বেলা ও শুনেছিল, দিনের বেলাও জানো তো ও কিন্তু নিজে স্পষ্ট দেখতে পেরেছে ওর সামনে তালাগুলি আপনি আপ হিলছে। এখন হাওয়ায় ভাই তালা ফেলে না, আমি জীবনেও শুনিনি, মানে হালকা ফালকা সুতা ফুতা হলে কাপড় টাপড় হলে দোলে, কিন্তু যতই হাওয়া দেখ না ভাই তালা এরকম দুলে না। এই জিনিসটা কিন্তু ওকে খুব একটা অন্যরকম ফিলিংস দিচ্ছিল। হ্যাঁ, তখন এই কথাটা ওর মাকে কিন্তু বলেছে। হ্যাঁ, তো মা বলছে যে ধুর তোর হয়তো দৃষ্টি ভ্রম হয়েছে, আমরা তো কোনো কিছু এরকম কিছু পাচ্ছি না। তো একদিন কি হয়েছে, ওর দাদা ভাই তখনও আসেনি, মানে অভয়ের থেকে বড় ছিল সে, যে দাদা বাইরে পড়তে গেছিল, তো মেশো স্কুটার করে টাউনে গেছিল, তো মেশো স্কুটার পার করতে করতে অভয় কিন্তু এসে তোমার ঢুকছে যখন দেখে কি ওই যে সামনের ঘরটার মধ্যে লাইট অন, পুরো লাইট জ্বলছে, বোঝা যাচ্ছে পুরো দরজার নিচ থেকে তো লাইটটা দেখা যায় না, শেডটা পুরো দেখা যাচ্ছে যে দরজার নিচ থেকে লাইটটা আসছে। তখন না আর যেই মেশো এসছে হুট করে লাইটটা অফ হয়ে গেছে। তো ও বলছে যে মেশো ইয়েতে রুমে কেউ ঢুকেছে, লাইট অন ছিল, বলছে না না রুমে কে ঢুকবে, তালা চাবি তো আমার কাছে, কেউ ঢুকবে না, তো সব তো আমার দোকানের জিনিস, হ্যাঁ তাই আমার কাছেই থাকে, আর যদি দরকার পড়ে আমি স্টাফদেরকে চাবি দিয়ে দিই, ওরা নিয়ে নেয়, না কেউ থাকবে না, বলে উনি নিয়ে গেছেন। একবার কি হয়েছে, আরেকদিনের কথা, তোমার মাসির মেয়েটা অভয় এবং মেশো কোনো একটা জায়গার জন্য বেরোচ্ছিল আর কি, বেরোনোর সঙ্গে সঙ্গে মানে মেশো আসছে, মাসির মেয়ে আর অভয় কথা বলতে বলতে যাচ্ছে, ঠিক দেখে কি ঠিক দরজাটার সামনে এইটুকুনি একটা ফটো, আগে যে স্টুডিওতে ফটো তুললে ফটো কপি দেয় না, ওই ফটো বোঝাই যাচ্ছে একটা একটা মেয়ের আর কি ফটো, এবং সে কিন্তু তোমার স্টুডিওতেই তুলেছিল। ওই ওর বোন তো চিৎকার বলছে, আরে পিপির ফটো এখানে কি করছে, পিপির ফটো এখানে কি করছে, হ্যাঁ বলে চিৎকার করে ফটো নিয়ে দৌড়াতে দৌড়াতে গেল, অভয় পিছে পিছে গেল, তখন ওর মাকে বলছে যে মা পিপির ফটো জানো তো ওই দরজার এখানে ছিল, পিপির ফটো এখানে কি করছে। হ্যাঁ, তো তখন না ওর মার মুখ তো কালো হয়ে গেছে, বলছে আরে এই ফটো তো এখানে আসার কথা না, হ্যাঁ এই ফটো তো এখানেই আসার কথা না, এটা তো কোন চেলে কোঠার মধ্যে আমরা ইয়ে করে রেখেছি। তখন বলছে মানে তখন মানে অভয়ের মা বলছে যে এটা তোর ওই ননদ না, বলছে হ্যাঁ হ্যাঁ ওই ননদ। বলছে যে দিদি তোরা কি কোনো কিছু অনুভব করিস, তো বলছে না রে অনুভব তো করি না, এমনি তো কোনো প্রবলেম হয় না, কিন্তু একটা জিনিস ওই বলছে তোর এই ঘরটা এরকম খাপছাড়া কেন, এরকম করে বানিয়েছিস ছাদ ঢালাই, অথচ তোরা কোনো কিছু করছিস না। বলছে শোন অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে, তোমার মানে এই ঘরটা আমরা ভাঙতে বাধ্য করেছি, কারণ এইখানেই ও ওই কাণ্ডটা করে ফেলেছিল, ভাঙার পর প্রথম প্রথম অসুবিধা হয়েছিল, তারপর আমার পুরো বাড়ি বাঁধিয়ে দিয়েছে, কিন্তু মানে বাড়ি বাঁধানো হলেও
মানে কিছু কিছু পার্টিকুলার সময় পার্টিকুলার দিনে নাকি এই ঘরে একটু প্রবলেম হতো, যদিও আজ অনেক বছর হয়েছে কোনো রকমের প্রবলেম হয়নি। তখন অভয় বলছে এই ঘরে কিন্তু মাসি এখনো প্রবলেম হয়, যেটা আমি ফিল করতে পারছি। অভয়ের মা তো তাকিয়ে রয়েছে। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, অভয়, আমি বলেছি অভয় যখনই এইসব নেগেটিভ এনার্জির কাছে যায় ও কিন্তু নাক দিয়ে রক্ত বেরোয়। এইবার কিন্তু এই ক্ষেত্রে হয়নি, কিন্তু এই ক্ষেত্রে যেটা হয়েছে অভয় নোটিস করতে পারেনি। কারণ দেখো ছোট বয়সে মা বাবা ইউরিন করাতে নিয়ে যায়, তখন হয়তো ব্লাড গেলে বুঝতে পারে, কিন্তু এখন ক্লাস 10 বোর্ড দিয়েছে, ওর পিছনে নিশ্চয় ওর মা ওয়াশরুমে গিয়ে দেখবে না যে ওর ইউরিনে ব্লাড বেরোচ্ছে কিনা। আর যেহেতু গ্রাম্য পরিবেশ, একটু বাথরুমটা এমন জায়গায় ছিল অন্ধকার, মানে অভয় কিন্তু ঠাউর করতে পারেনি। এই ইনসিডেন্টটা শোনার পর অভয় কিন্তু দেখলো যে ওর ইউরিনে কিন্তু একটু একটু ব্লাড ক্লট যাচ্ছে, ঠিক আছে। তখন বলছে, তখন মানে অভয়ের মা বলছে যে না দিদি, আমি আর থাকবো না, অভয়ের কিন্তু প্রবলেম হয়, আর এটা অভয়ের প্রবলেম হওয়া শুরু করেছে। তো যাই হোক, ওই সময় আর কিছু কথা হয়নি। অভয়কে ওর মেশোই অভয়ের মা এবং অভয়কে ট্রেনে তুলে দেয়। ওখানে ওনার অভয়ের বাবাকে ফোনে বলে দেওয়া হয়েছিল যে স্টেশন থেকে নিয়ে। অভয়ের মা তখন অভয়কে বলে যে এখানে অ্যাকচুয়ালি ওর পিসি ছিল, মানে এই মেয়েটা যে, মানে আই মিন টু সে, অভয়ের যে বড় মাসির এক ননদ ছিল, ননদটা দেখতে খুবই সুন্দর ছিল। ও যখন ক্লাস 9-এ পড়ে, মানে হয় না কিছু কিছু মেয়ে দেখবে সাজতে গুছতে খুব ভালোবাসে, আমার মতো, ঠিক আছে, ফটো পিক তুলতে, মানে ছবি তুলতে খুব ভালোবাসে, হ্যাঁ, নানা জায়গায় এক্সপ্লোর করতে ভালোবাসে। এবং ওইটা দেখো ক্লাস 9-এ একটা টিনেজ, তো একটু উড়ু উড়ু মন থাকে, একটু প্রথম ভালোবাসা, ফার্স্ট লাভ, লাভ এট ফার্স্ট সাইট, ওরকম হয়, তাই না? তো আস্তে আস্তে কি হয়, একটা ছেলে মোহে পড়ে যায়, এবং ওর এইটুকুনি মেয়েকে আর কি বিয়ে দেবে। হ্যাঁ, গ্রামে এত তাড়াতাড়ি বিয়ে দেয় ঠিকই, বাট 13-14 বছর মেয়েকে কি, 14 বছরের মেয়েকে আর কি বিয়ে দেবে, অ্যাটলিস্ট 18 বছর তো হোক। কিন্তু মেয়েটা হলো বিয়ে পাগল, না ওই ছেলেটাকে ও বিয়ে করবেই করবে। তখন একটু বকাবকি করা হয়, আর যেহেতু খুব আহ্লাদি লাডলি ছিল, সবার ছোট ছিল, ও কিন্তু ওই ঘরে একটা কাণ্ড করে বসে ফ্যানের মধ্যে দড়ি দিয়ে, তোমরা বুঝে যাও। তো এই কাণ্ড করার পর থেকে যেহেতু আর কি একটা, কি বলবো, হঠাৎ এরকম ইনসিডেন্ট একটা হয়ে গেছে, তারপর ওর সোলটা তো ওরকম করে ওকে হন্ট করে ওদেরকে, তারপর ওই ঘর বাঁধানো ঠাধানো। কিন্তু পার্টিকুলার ওর মৃত্যুর দিনে এবং কিছু কিছু পার্টিকুলার দিনে হয়তো ওই ধরো ভূত চতুর্দশীর আগে পরে এর কিন্তু ফিলিংস, মানে প্রেজেন্সটা ওরা ফিল করতো। কিন্তু বিগত 10 বছর ধরে, যেটা ওর দিদির থেকে কথা বলে জানা গেল, 10 বছর ধরে কিন্তু তোমার কোনো রকমের অ্যাক্টিভিটি ওরা বুঝতে পারেনি। অভয় একটা কোশ্চেন করলো, মা সত্যি যদি অ্যাক্টিভিটি না বুঝতে পারতো তাহলে ওই রুমটায় আজও কেন তালা? তখন অভয়ের মার টনক হলো, সত্যি তো, যদি এখন মানে কিছুই বুঝতে না পারতো তাহলে সামনের রুম কে তালা মেরে রাখে, অথচ এই রুমটা তো তালা মরার মতো নয়। তো তার মানে হয়তো অ্যাক্টিভিটি হয়, যেহেতু ওর বোন আসবে না ওনার, মেবি এটার জন্য হতে পারে, যদিও অভয়ের পরে আর কিন্তু যায়নি। তো যাই হোক, এই হলো অভয়ের একটা ইনসিডেন্ট।